বাবা, জানো, মার কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেল খুব ভালো, একেবারে তোমার মতো। মার কপালে একটা পাপ্পাও দিয়েছে কাল। আর মাকে বলেছে কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে রোজার ঈদের পরে। আমাকেও নাকি সাথে করে নিবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে ওদের সাথে যাব না বাবা। কথাটা বলছিল আমার 3 বছরের মেয়ে মানহা। শুনে আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো, সারা শরীর কেন যেন হঠাৎ করে থরথর করে কাঁপছে। কি বলছে এসব মানহা? আমি দ্রুত হাঁটু কেড়ে বসে মানহার দোকালে দুহাতে নরম করে চেপে ধরি। তারপর বলি, মানহা, তুমি মিথ্যে বলছো, তাই না? মানহা তখন বড়দের মতো করে রাগ দেখিয়ে বলে, আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে ফেলবেন ধারালো কাঁচি দিয়ে। তুমিই তো শিখিয়েছো বাবা। তুমি বলনি আল্লাহ মিথ্যাবাদীদের একদম পছন্দ করেন না। ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার ভেতরটা হো হো করে কেঁদে ওঠে। তবে আমার কন্যা মানহা ভুল কিছু বলছে না, সব সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছে, অথচ আমি এর কিছুই জানি না। আমি মানহাকে বুকের কাছে টেনে নেই, তারপর বলি, মানহা, আঙ্কেলটা কখন আসে মা? মানহা তখন বলে, তুমি তখন অফিসে থাকো, আসরের আজানের পর। আমি মানহাকে কাছে টেনে আদর করি, তারপর বলি, আমার কাছে যে এসব বলেছ তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, সেসব শুনলে রেগে গিয়ে তোমার আর আমায় দুজনকে মারবে। মানহা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমে, আমিও গিয়ে মার পাশে ঘুমিয়ে পড়ি বাবা। তবে আর মা কিছুই বুঝবে না। একটা ছোট্ট মেয়ে, আমার মাত্র 3 বছর বয়স, এই অতটুকু মেয়ে অত কিছু বুঝে কিভাবে? কি সূক্ষ্ম জ্ঞান তার! এমন একটা লক্ষ্মী মেয়েকে রেখে কিভাবে নীলা এইসব কার সাথে করে? আমার ভীষণ খারাপ লাগে, কান্না আসতে চায়, বুকের পাঁচর ইচ্ছে। আমি তবুও কান্নাকে প্রশ্রয় দিই না। পুরুষ মানুষের যে প্রকাশ্যে কখনো কাঁদতে নেই। এখন সকাল 6টা বাজে। নীলার শরীর খারাপের অজুহাতে ঘুম থেকে ওঠেনি। হয়তোবা তার শরীর সত্যি অনেক খারাপ, অথবা সে বাহানা করছে। সে যাই হোক, আমি আজ অফিস যাব ঠিকই, কিন্তু আসরের আজানের ঠিক আগে ফিরে আসব। আর ততক্ষণ বাসার কাছে মোড়ের চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখব কে এসে দেখা করেছে নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। এই 6 বছর কোনোদিন তার কাছ থেকে এমন কোনো আচরণ আমি পাইনি যেখানে তাকে সন্দেহ করা যায়। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ও জানি কেমন হয়ে গেছে। সেদিন রাতে হঠাৎ তার কাছে যেতে চাইতেই ও আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এর আগে কখনো এমন হয়নি। পরদিন সকালবেলা অফিস যাওয়ার আগে ওকে বললাম, নীলা, তোমার কি হয়েছে বলো তো? গত রাতে এমন করলে কেন? একটা সামান্য কথায় তার সে কি রাগ! একেবারে হো হো করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি চলে গেলেই ভালো হবে তোমার। এখান থেকে চলে যাব, আমি থাকবো না তোমার সাথে। কি অদ্ভুত ধরনের আচরণ! সত্যি বলতে আমি কিছু বুঝতে পারছিলাম না, শুধু চিন্তা করছিলাম, ভাবছিলাম কেন এমন করছে সে। আজ সকালে মানহা সাথে ঘুম থেকে উঠে গেল, তখন মানহা নিচেই বলল, বাবা চলো আমরা ছাদে যাই, সকাল দেখব। আমি তখন নীলাকেও ডাকলাম, বললাম, নীলা চলো ছাদে গিয়ে সকাল হওয়া দেখে। নীলা তখন ঘুম জড়ানো গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি যাও তো মানহাকে নিয়ে, ডিস্টার্ব করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না। মানহাকে কোলে করে নিয়ে সোজা ছাদের উপর উঠে গেলাম। তারপর গিয়ে দাঁড়ালাম নীলার গোলাপ বাগানের কাছে। মানহা ওখানে দাঁড়িয়ে এসে বলল আমার কাছে, অফিস যেতে হয় সকাল 9টায়। নীলা আজ উঠবে বলে মনে হয় না। রান্নার কাজ আমাকে করতে হবে। ভাগ্যিস ইন্টারমিডিয়েটে পড়ার সময় মেসে ছিলাম 2 বছর, তখন মাঝে মধ্যে বউ আসত না। মাসের 4-5 দিন আমরা বন্ধুরা মিলে রান্না করতাম। প্রথমে ডিম ভাজি আর আলু ভর্তা করাটা শিখেছিলাম, তারপর আস্তে আস্তে সবকিছু শিখে ফেলেছি। ইন্টারমিডিয়েট জীবন শেষ হয়েছে বহু বছর আগে, প্রায় 12 বছর। এরপর আর রান্নার ধারে কাছেও যায়নি, যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ যেতে হচ্ছে। আমি না কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলতে পারবো, কিন্তু মানহার তো খেতে হবে, ওর জন্য স্যুপ করতে হবে। নীলাও তো ঘুম থেকে উঠে খেতে চাইবে। রান্নাবান্না শেষ করে মানহাকে স্যুপ খাইয়ে দিলাম। নীলা তখনও বিছানা থেকে নামেনি, ঘুমাচ্ছে। অনেকদিন পর এ বাসায় একা একাই খেতে হলো আমার। খাওয়া শেষ করে জামা প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে বের হলাম। কিন্তু বাসার গেট বেরিয়ে সিদ্ধান্ত নিলাম
আজ অফিস যাব না। এই দুপুরের কাঠফাটা রোদে এলোমেলোভাবে ঘুরব। ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড তেষ্টা পেয়ে যাবে তখন যাবো একটা রেস্টুরেন্টে, বলবো এক গ্লাস ঠান্ডা পানি দিতে। সেই ঠান্ডা পানি আমি মুখের কাছে নেব, নিজেকে নিজে কষ্ট দেব। এটাই আজ আমার জন্য একটা গেম। এই গেম আমাকে জিততে হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমায় অর্জন করতে হবে, করতেই হবে। গেমে হেরে গিয়েছি আমি। তেষ্টা মনে হয়েছিল মরে যাব আমি। আর ওয়েটার এনে দিয়েছিল তখন বরফের কুচি দেওয়া ঠান্ডা পানি। পানি দেখে সব ভুলে গিয়েছিলাম। ঢকঢক করে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললাম। আসর আজানের সময় ঘনে এসছে। আমি এবার গিয়ে চুপচাপ বসে পড়লাম মোড়ের মতি মিয়ার চায়ের দোকানে। ওখান থেকে স্পষ্ট দেখা যায় আমাদের বাসের সামনে গেট। গেট থেকে ভেতরে ঢুকলেই স্পষ্ট দেখা যাবে। আর তখন আমি পেছন পেছন যাব। গিয়ে যদি ওদের অন্তরঙ্গ অবস্থায় দেখি তবে আমি কিছুই বলবো না, একটা টু শব্দ পর্যন্ত করব না। ওই লোকটাকে সুন্দর মতো বলবো চলে যেতে। তারপর নীলার সাথে কথা বলবো আমি। নীলাকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করবো, কেন ঠকালে আমাদের? কি দোষ ছিল আমার 3 বছরের মেয়ে মানহা আর আমার? আসরের আজান হয়ে গেছে। আমার শরীর কেমন কাঁপছে। ঘটনা এক্ষুনি ঘটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই হলো। আজানের ঠিক 5 মিনিট পর একটা ফর্সা পাতলা দেখে ছেলে, যার পরনে মেরুন রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, সে ঢুকলো গেট দিয়ে ভেতরে। আর তার ঠিক 5 মিনিট পর আমি ঢুকলাম। ওরা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি দরজার কাছে কান পাতলাম। নীলার কণ্ঠ শুনতে পাচ্ছি। নীলা বলছে, তমাল কেন ফিরে এলে তুমি বলো? কেন আমার 6 বছরের সুন্দর একটা সংসার এলোমেলো করে দিলে? জবাব দাও। আমি কিচ্ছু জানি না নীলা। আমি শুধু জানি যে তুমি আর কারণ নও, শুধু আমার, শুধুই আমার। তুমি ওকে ডিভোর্স দিবে, ফাহাদের সাথে আর থাকবে না, বুঝলে? কিভাবে এটা করব বলো? ফাহাদ আমার ছাড়া থাকতে পারবে না। তমাল রাগের গলায় বলল, তার মানে তুমি এখন আমায় আর ভালোবাসো না? ফাহাদকে ভালোবেসে ফেলেছো? নীলা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তমাল, আমি বুঝতে পারছি না কিছু, কিন্তু ওকে আমি ডিভোর্স দিতে পারবো না। তবে আমি মরবো, সুইসাইড করব আজ রাতেই। নীলা আরো জোরে জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, না, এমন করবে না তুমি। তমাল, তুমি আমায় আরো 3টা মাস সময় দাও, আমি একটু ভেবে দেখি। হয়তোবা তমাল নীলাকে অথবা নীলা তমালকে চমক খেয়েছে। তারপর তমাল বলল, আমি তোমায় সময় দিচ্ছি, কিন্তু জবাব যেন একটাই হয়, তুমি শুধু আমার, ফাহাদের না। মাইন্ড ইট, আমার সুইটি নীলা। তারপর তারপর ওখানে আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। শরীর থরথর করে কাঁপছিল। রাগ উঠে যাচ্ছিল খুব। হয়তো ওখানে থাকলে নিজেকে সংবরণ করতে পারতাম না, খারাপ কিছু করে বসতাম। তাই খারাপ কিছু যেন না ঘটে সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে চলে এসে আমি মতি মেয়ের চায়ের স্টলে এসে বেঞ্চের উপরে পা ঝুলিয়ে বসে একটা সিগারেট কিনে দিই। দেশওয়ালার শেষ সিগারেট চালাই। তারপর পাগলের মতো টানতে থাকি। কোনোদিন সিগারেট খাইনি আমি, এই প্রথম, জীবনের প্রথমবার। আমার হঠাৎ কি আমি এমন পাগলামি করছি কেন? আজ অন্য দিনের চেয়ে একটু রাত করে বাসায় ফিরে আমি। এমনিতে আমার মন অনেক খারাপ, গা ভর্তি রাগ। এই রাগ এবং মন খারাপ যেন নীলা বুঝতে না পারে, সেই জন্য অদ্ভুত একটা কাজ করি আমি। মোরের যে কসমেটিক্সের বড় দোকানটা আছে ওখান থেকে নীলার জন্য 1 প্যাকেট বাহারি রঙের টিপ কিনে আর 1 ডজন কাচের চুড়ি। এগুলো নীলা খুব পছন্দ করে। কিন্তু বাসায় ফিরে অবাক হয়ে আমি। মানহা কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে, টিপ আর চুড়ি পকেটে পড়ে থাকে, বের করি না। আমাকে দেখি মানহা এসে আমাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি তখন হাঁটু ঘিরে বসে মানহাকে কাছে টেনে নেই। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে বলি, আচ্ছা মা, কাঁদছো কেন? মানহা তখন ফুপিয়ে ফুপিয়ে বলেন, মা মেরেছে। মানহার মুখ থেকে এই কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হই। কি বলছে এটা মানহা? যে মেয়েকে নীলা আজ অবধি একটা ধমক পর্যন্ত দেয়নি, সে মেয়েকে সে মারে কি করে? মানহাকে কোলে তুলে নিয়ে আমি নীলার কাছে যাই। নীলা বিছানায় শুয়ে আছে। সিলিংয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে। আমার পায়ের শব্দ পেয়েও তার ভাবান্তর হলো না। হয়তোবা সে পায়ের শব্দ শুনতেই পায়নি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, ও কি করেছিল? নীলা ঈষৎ কেঁপে ওঠে আমার গলা শুনে। হঠাৎ করে কারোর গলে এমন হওয়ারই কথা। নীলা আমার কথার উত্তর দিল না। আমি এবারও অবাকের চরম সীমায় পৌঁছে যাই। ভেবেও পাই না যে নীলার আচরণ এমন কর্কশ হতে পারে কিভাবে। নীলার সাথে আমি কথা বাড়াই না, সে হোক ভদ্রতার খাতিরে অথবা আমাদের সম্পর্কের সম্মানের খাতিরে। চুপচাপ আমি মানহাকে নিয়ে বেলকনিতে চলে যাই।
ওখানে গিয়ে মানহাকে বলি, তোমার মা তোমায় মেরেছে কেন? মানহার কান্না তখন থেমেছে। সে বলল, মাকে বলেছিলাম নুডলস করে দিতে, মা করে দেয়নি। আমি তখন মার হাত ধরে টেনে বলেছিলাম, না দিলে মানবো না, দিতেই হবে। তখন মা আমার গালে দুটো চড় মেরেছে। কথাগুলো বলে মান্না আবার কাঁদতে শুরু করেছে। মান্না আমার কোলে, তার মুখটা আমি আমার বুকের সাথে চেপে ধরলাম। আমি তোমার জন্য এক্ষুনি নুডলস করে দেব, চলো আমরা এখন কিচেনে যাই। মানহাকে নিয়ে কিচেনে গিয়ে দেখি ঘরের কোনো সবজি নেই, এমনকি পেঁয়াজ কাঁচামরিচটাও নেই। সন্দেহবশত ভাত চালানোর হাড়ির ঢাকনা খুলে দেখে নীলা কিছুই রান্না করেনি। তারপর ওর জন্য সকালে ঢেকে রেখে যাওয়া খাবারটা দেখলাম খেয়েছে কিনা। দেখি ওটাও খায়নি। নীলা তবে আজ সারাদিন কিছুই খায়নি তো আমিও। সেই যে সকালবেলা খেয়েছিলাম দুনলা, তাদিনে 3 গ্লাস বরফ, শীতল পানি আর একটা সিগারেট, এছাড়া আর কিছুই খায়নি। এমনিতে অফিস যাওয়ার সময় রোজ নীলা টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য দুপুরের খাবার দিয়ে আর বারবার নিষেধ করে দেয়, বাইরে কিন্তু কিচ্ছু খাবে না বললাম। অসুখ বাঁধাবে পড়ে। আজ অফিস যাওয়ার সময় সে বলেও নেই, আমার শরীর ভালো না, দুপুরের খাবারটা তুমি টিফিন ক্যারিয়ারে করে নিয়েছ, আমার খুব খারাপ লাগছে। কিন্তু এখনও রাগ করতে পারছে না নীলার উপর। আমি জানি নীলার উপর রাগ করাটা আমার খুব বড় বোকামি হবে, কারণ ও যে পরিস্থিতিতে আছে ওখানে কিছুতেই ভালো থাকা চায় না। তমাল ছেলেটার সাথে মনে হয় অনেক আগে থেকে রিলেশন ছিল নীলার। তারপর হয়তোবা কোনো একটা কারণে ওরা দূরে ছিল, সম্পর্ক থেমে গিয়েছিল, আর তখনই আমার সাথে বিয়েটা হয়ে যায় নীলার। কিন্তু নীলা এই পর্যন্ত কিছু বলেনি এই বিষয়ে, কিংবা ওকে দেখে কোনোভাবেই আমি অনুমান করতে পারিনি যে নীলার একটা সম্পর্ক ছিল। আমার বেশি খারাপ লাগছে মানহার জন্য। এত লক্ষ্যে একটা মেয়ে হয়েছে, দেখতে হচ্ছে কি মায়াবতী। নীলা যদি তমালের সাথে চলে যেতে চায় তবে আমি তাকে কিছুতেই বাধা দেওয়ার অধিকার আমার। ভালোবাসে বাধা হলে যে পাপ বাড়ে, দুজন মানুষের মনে কষ্ট পায়। আমি কিভাবে নীলাকে কষ্ট দেব? কিন্তু মানহা, আমার লক্ষ্মী মামুনাটার কি হবে? মাকে ছাড়া কিংবা বাবাকে ছাড়া দুজন একজনকে ছাড়া ওর বড় হওয়াটা তো খুব কষ্টের হয়ে যাবে। বড় হয়ে কি মানহার জন্য আমায় দোষ দেবে? বাবা, তোমাদের দুজনের জন্য আমার ফুলের মতো সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি পৃথিবীতে বেঁচে থেকেও দোজখের শাস্তি ভোগ করছি। হঠাৎ আমার চোখ থেকে চুপ করে এক ফোঁটা জল গালের উপর গড়িয়ে পড়ে। মানহা আমার কোলে বসে আছে তখনও। সে আমার চোখ থেকে জল পড়তে তোর ছোট্ট হাত দিয়ে গালের জল মুছে দেয়। তারপর কিছু না বলে বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে মনে হয় চিৎকার করে কাঁদি। গলা ছেড়ে কাঁদতে কাঁদতে মরে যায়। কিচেন থেকে মানহাকে করে করে নিয়ে বাইরে যায় কিছু বাজার করে আন। নীলা যদি ঠিক থাকতো তবে সে আরও 3 দিন আগে লিস্ট করে ফেলতো বাজারের। মানহাকে নিয়ে গেট পেরিয়ে বাইরে যেতেই সে বলে, বাবা, আমরা বের হয়েছি কেন? আমি থমথমে গলায় বলি, ঘরে তো বাজার নেই, বাজার করতে বের হয়েছে। মানহার কিছু বলে না, চুপ হয়ে থাকে। আমি হাঁটছি, রাস্তার এক পাশ দিয়ে মানহাছে। একটু পর মানহা বলল, বাবা, মা একটুও ভালো না, তুমি শুধু ভালো। ছি, এসব বলে না মানহা, মা তো বাবার চেয়েও ভালো হয়। মার পায়ের নিচে সন্তানের ভেস্ত, বুঝলে? মানহা হঠাৎ এই বিষয়টা কেটে গেল। তারপর হুট করে বলে উঠল, বাবা, মা তোমাকেও পাপ্পা দেয়, আর ওই আঙ্কেলকেও পাপ্পা দেয় কেন? আমি মানহাকে কি বলবো না বলবো কিছু বুঝতে পারি না। ও তো ছোট মানুষ, ছোট মানুষের মনে তো কতই প্রশ্ন জাগে। ওরা নতুন, যা দেখে তাতে ওদের মনে পড়ে। এটা তো ওর দোষ না। এবার নীলার প্রতি আমার সামান্য মনে মনে আমি বলি, এসব কি ছোট্ট মেয়েটা সামনে করতে হয়? একটু আড়ালে গেলে হয় না? মনে মনে কথাটা বলতে গিয়ে আমার ভেতরটা খা খা করে ওঠে কেমন। খুব কষ্ট হতে শুরু করে বুকের ভেতর। একটা হারানোর ভয় এসে ঘিরে ধরে আমার। তারপর মনে হয় আমার নীলাকে আমি এই অত বছরের সংসারেও কোনোদিন ভালোবাসি বলিনি, নীলাও বলেনি। তবু ওর জন্য অত কষ্ট হয় কেন? নাকি একসাথে সংসার করলে ভালোবাসি কথাটা বলতে হয় না? বাজার করে মানহাকে নিয়ে ফিরে আসে। নীলারও খুব প্রিয় আইসক্রিম, তাছাড়া আজ বেশ গরমও পড়েছে। নীলার জন্য একটা আইসক্রিম কিনেছে। আইসক্রিমের প্যাকেট নীল। নীলার এই রংটা ভীষণ প্রিয়। বাসায় ফিরে আমি মানহাকে বলি, মা, তোমার মার কাছে আইসক্রিমটা দিয়ে আসো, বলবে তুমি কিনে দিয়েছ। মানহা বলে, মা যদি আবার মারে? আমি মৃদু এসে বলি, একটুও মারবে না, আদর করবে তোমায়, দেখো।
মানহা নীলার কাছে আইসক্রিম নিয়ে গেল। আমি বেলকনি থেকে একটু আড়ালে দাঁড়িয়ে বড় কাঁচের গ্লাসের খোলা ফাঁক দিয়ে তাকিয়ে দেখছি নীলা কি করে। মানহা তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েও যে হাতে আইসক্রিম ধরেছে সে ছোট্ট হাতটা ওর মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা দেখো, তোমার জন্য আমি আর বাবা আইসক্রিম কিনে এনেছি। নীলা অনেকক্ষণ ধরে ওর দিকে পলকহীন তাকিয়ে থাকে। তারপর এক টানে মানহাকে ওর বুকের ভেতর নিয়ে গিয়ে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তোর কি কোনো সংজ্ঞা হয়? আমার মনে হয় না। এবং এই ভালোবাসাকে কোনো শৃঙ্খলে আবদ্ধ করা যায় না। ভালোবাসা নিষেধ মানে না, অবজ্ঞা মানে না, জাতপাত ধর্ম কোনোটাই না। অফিসে আমি যে চেয়ারটায় বসি তার পাশে চেয়ারে বসে পিয়ালি সরকার, হিন্দু ধর্মাবলম্বী, দেখতে ভীষণ স্মার্ট। এই পিয়ালির প্রধান কাজ হলো অফিসের কাজ ফেলে রেখে আমার দিকে তাকিয়ে থাকা। আমি কিন্তু তার তাকিয়ে থাকাটা বুঝে, কিন্তু ওকে বুঝতে দেয় না। এর জন্য পিয়ালির খুব অভিমান হয়। মাঝে মধ্যে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু 3 দিনে বেশি আর কথা না বলে থাকতে পারে না। তারপর নিজে থেকেই কথা বলে, ফাহাদ ভাই, আপনি কি হিন্দুদের অপছন্দ করেন? কথা শুনে আমি বিষম খাই। অবাক হয়ে বলি, এমন কথা বলছে কেন পিয়ালি? পিয়ালির চোখ টলমল করছে, ঠোঁটের গোলাপি পাপড়ি তীর করে কাঁপছে। সে আর কথা বলে না, চুপচাপ ডেস্কটপে চোখ রাখে, কিবোর্ডে যেন কি টাইপ করে। এর আগে একবার আরো অদ্ভুত কাণ্ড করেছিল পিয়ালি। সে আমার সাথে একটা উদ্যানে ঘুরতে বেরিয়েছিল, আর বিকেলের মৃদু বাতাসে কাঠগোলাপের গাছে নিচে বসে আমি বলেছিল তার ভালোবাসার কথা। সে যাকে ভালোবাসে সে পুরুষ বিবাহিত এবং পুরুষটির একটা সন্তান আছে। তখন আমি কিছুটা আন্দাজ করে ফেলেছিলাম পিয়ালি কাকে ভালোবাসে আসলে, কিন্তু এই বিষয়ে তাকে কিছু খাটায়নি। এ নিয়েও তার অনেক ক্ষোভ আমার প্রতি। কেন তাকে আমি একবারের জন্য জিজ্ঞেস করলাম না কোন পুরুষের জন্য তার এই ভালোবাসা? সে কাঁদো কাঁদো গলায় বলছিল, আপনি কি আমার প্রতি বিরক্ত ফাহাদ ভাই? যদি বিরক্ত হন তবে চাকরিটা আমি ছেড়ে দিব, আপনার সামনে কখনোই পড়ব না আর। করে হেঁটে আমায় ফেলে রেখে সে একা করে চলে গিয়েছিল। আজ সকালবেলা নীলা উঠে রান্নাবান্না করেছে। তারপর আমি ডেকে নিয়ে খেতে বসে সে হঠাৎ করে বলল, ফাহাদ, আমি আজ মানহাকে নিয়ে ওর নানা বাড়ি যাব, কদিন থেকে আসবো। ওর কথা শুনে আমি বিষম খাই। উপরে গ্লাসটা এগিয়ে দেয়। আমি সেই গ্লাস তুলে নিয়ে এক চুমুকে সবটুকু পানি খেয়ে ফেলি। মানহা তখন বলে, বাবা যাবে না মা? না, আমি আর তুমি যাব, বাবার অনেক কাজ, যেতে পারবে না এবার। নীলার কথাটা শুনে ভীষণ রকম কষ্ট পাই। এর আগে আমি ছেড়ে সে কোথাও যেতে পারত না, গিয়ে থাকতে পারত না। এর জন্য ওর বন্ধুরা ওকে কত কি বলে পাগলি মেয়ে। নীলা তখন শক্ত করে বলতো, বরের জন্য পাগল হব না তো কি পরের জন্য পাগল হব? এই নীলার আজ কত পরিবর্তন। অফিসের সময় হয়ে গেলে নীলা আমার হাতে টিফিন ক্যারিয়ার বাটিতে তুলে দিয়ে বলে, বাইরের খাবার খেও না, আমি ফ্রিজে 3-4 দিনের জন্য তরকারি রান্না করে রেখে যাচ্ছি, তুমি শুধু ভাত রান্না করবে, ইচ্ছে হলে একটু সবজি ভেজে নেবে, রুটি খেতে চাইলে করে নেবে। আমি মাথা কাত করে বলি, ঠিক আছে। চলে যাওয়ার আগে নীলার হাতে টেপ আর চুরির প্যাকেটটা তুলে দিতে ইচ্ছা করে, কিন্তু কেন জানি দিতে পারি না। সাহস হয় না, ভয় ভয় লাগে। মনে হয় এ নীলা আমার অপরিচিত কেউ। বাসা থেকে বের হওয়ার আগে মানহাকে একটু কোলে টেনে নেই, আদর করে কপালে চুমু খাই। তারপর পকেট থেকে কিছু টাকা বের করে নীলার হাতে ধরিয়ে দিই, বলি, মানহা এটা ওটা খেতে চায়, কিনে দিও, আর তুমিও। কথাটা শেষ করতেই পারি না, হঠাৎ মনে হয় আমার শেষের কথাটা বলা উচিত হয়নি। তারপর মানহাকে টাটা বলে বাসা থেকে বের হয়ে আসে। অফিসে বসে আছি ভার মুখে, কিছু ভাল লাগছে না। কফি বরফ হয়ে গেছে, আমি ছুঁয়েও দেখিনি কাপ। আমি শুধু ভাবছি এমন ফুলের মতো সুন্দর একটা সংসার কিভাবে হঠাৎ এলোমেলো হয়ে যেতে পারে। নীলা কিভাবে এমন বদলে যেতে পারে? ওর যদি আগের সম্পর্ক থাকবে তবে ছেড়ে এলো কেন? ছেড়ে এসে আমাকে বা কেন ওর মায়ে জড়ালো? এখন আবার আমার ছেড়ে ওর কাছে চলে যেতে যাচ্ছে কেন? এটা কি পুতুল খেলা? আমার কি কষ্ট হয় না? খারাপ লাগে না? আর মানহার, আমার লক্ষ্মী মেয়েটার কি হবে? আমি এভাবে চুপচাপ মুখ ভার করে চিন্তামগ্ন হয়ে বসে থাকতে দেখে পিয়েলে এসে দাঁড়ালো আমার। তারপর গলা খাকারে দিয়ে বলল, ফাহাদ ভাই, আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি হাসার চেষ্টা করি, না তো, কেন? আমাদেরকে কি এমন মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি আর কোনো কথা বলি না, আমার চুপ হয়ে যায়। পিয়ালি এবার বলে, চলো না আজকে বিকালে আমরা ঘুরতে যাই। অফিসে তো অনেক কাজ। পরে একদিন আপনাকে আমি হেল্প করব,
আপনার অর্ধেক কাজ আমি করে দেব। তবু চলুন আজ ঘুরতে বের হই। প্লিজ প্লিজ, আর না বলবেন না। পিয়ালির অনুরোধ আমি ফেলতে পারিনি। তাছাড়া আমারও মন খারাপ ছিল, একটা অবসরের প্রয়োজন ছিল। কিন্তু সময়টা আমি বদলে দিই, বলি পিয়ালি কাল তো ফ্রাইডে, চলো আগামীকাল বের হই। সোনাগাঁ থেকে ঘুরে আসে। পিয়ালি ওর 7 দাঁত বের করে হেসে বলে। ওকে। আমি আর পিয়ালি বসে আছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের লেকটার কাছে। পিয়ালি আমার কাছ থেকে বারবার জানতে চাইছে আসলে আমার কি হয়ে, কেন আমি অফিসে একদিন আসেনি, আবার এর পরদিন আসার পর থেকে মন খারাপ কেন আমার। আমি ওর প্রশ্নের উত্তর দিই না, এড়িয়ে গিয়ে বলি, পিয়ালি তুমি কাকে ভালোবাসো বলবে? পিয়ালি এই কথা শুনে কেমন বোকার মতো হয়ে ওঠে, তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। দ্রুত চোখ নিচে নামিয়ে নরম গলায় বলে, আপনাকে বলে আর সমস্যা বাড়াতে চাই না। সমস্যা কি বলো না, বললো তো দোষ নেই। আমি তো সেই পুরুষকে গিয়ে খুঁজে বের করে বলবো না তোমার কথা। পিয়ালি তখন কি যেন বলতে ঠোঁট খুঁজছিল, আর তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে। আমাদের দুজনকে পাশ কাটে একজোড়া ছেলে মেয়ে সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। ছেলেটাকে আমি চিনি, তমাল। মেয়েটা আমার স্ত্রী নীলা। ওরা আমাদের দেখে না, কিন্তু পিয়ালি ঠিক দেখে ফেলে নীলাকে এবং চিনে ফেলে। পিয়ালির সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে ওঠে, এই নীলা ভাবি। নীলা হকচকিয়ে গিয়ে পেছনে ফিরে তাকাতেই আমায় দেখে কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে, কেমন হাঁ করে তাকিয়ে থাকে। পাশে বসে পিয়ালিকে দেখে অবাক হতে হবে, কারণ সে জানে আমার কোনো মেয়ে বন্ধু নাই এবং পিয়ালি আমার শুধুই কলিগ। ওকে নিয়ে এখানে আমি ঘুরতে আসবো তা কল্পনা ভাবেনি সে। হয়তো ঘুরতে আসবো জানলে সে একদিকে কখনো আসতো না। পিয়ালির সাথে ওর 2 দিন কথা হয়েছে মাত্র, তো কয়েক মিনিট। আমার ভরসা তখন একটাই, পিয়ালিকে আমার উল্টোপাল্টা হবে। ও যে নীলা, তা কিছুতে তাকে বুঝতে দেওয়া যাবে না। নীলা পেছনে আসবে কি আসবে না বুঝতে পারছে না। ওদিকে তমল ওকে তাড়া করছে। ওদের হাতে সময় কম, হয়তো বড় অনেক হাঁটার অনেক অনেক গল্প করবে। সমস্যা হলো তমল আমি চেনে না, চিনলে অবস্থা ভয়াবহ হতো। নীলার সঙ্গে সেও কাঠ হয়ে দাঁড়িয়ে থাকত, কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারত না। নীলাকে আমি হাত ইশারা বললাম চলে যেতে। নীলা চলে গেল। নীলা চলে গেলে পিয়ালি আমায় বলল, ভাবি এলো না যে? আর ভাবি কার সাথে ঘুরছে? আমি তখন কষ্ট করে হা হা করে শব্দ করে হেসে উঠলাম। পিয়ালি অবাক হয়ে বলল, হাসছেন কেন এইভাবে? তুমি যাকে নীলা বলে ডেকেছ সেও তো নীলা না। তারপর আবার হেসে উঠ। পিয়ালি বোকার মতো আমার দিকে তাকিয়ে থেকে বলল, তবে ওকে দেখতে তো একেবারে ভাবির কপি। আমি হেসে বললাম, এইটা ওই ছেলের গার্লফ্রেন্ড। পিয়ালি অবাক হলো। কি আশ্চর্য, একদম মিল। আচ্ছা আপনি অবাক হননি কেন ওই মেয়েকে দেখেই ফাহাদ ভাই? কারণ ওর সাথে আমার স্ত্রীর 100টারও বেশি অমিল পেয়েছে, এজন্য অবাক হয়নি। কোথায় অমিল দেখলেন আপনি? আমি তো দেখিনি। তুমি দূর থেকে দেখেছ? দূর থেকে সত্যটা সবসময় দেখা যায় না। আসলকে নকল আর নকলকে আসল দেখা যায় অনেক সময়। পিয়ালি এবার বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব ফিলোসফি মার্কা কথাবার্তা বাদ দিয়ে ভালো কথা বলুন। ভালো কথা কি বলবো? কোন ধরনের কথাকে ভালো কথা বলে? পিয়ালি লজ্জা মাখে গলায় বলল, ভালোবাসার কথা বলুন। ভালোবাসার কথাকে ভালো কথা বলে? বলে পিয়ালি খানিক লজ্জার ভান করে। আমি তখন বলি, পিয়ালি তুমি একটা বিয়ে করে ফেলো। এভাবে একা একা থেকে কেন নিজেকে কষ্ট দিচ্ছ, কষ্ট পাচ্ছ? পিয়ালি তখন কেঁদেই ফেলে প্রায়। কাঁদো কাঁদো গলা এসে বলে, আপনার অত শিখিয়ে দিতে হবে না। আমি কি করব না করব সেই বিষয়ে সবসময় আপনি অ্যাভয়েড করেন। আপনার সাথে কথা বলতে আসলেই এটার ওটা অজুহাত দেন। কোথাও ঘুরতে বেরোলে কথা বলতে ভুলে যান, চুপ করে থাকেন, যেন আপনি কথা বলতেই জানেন না। আসলে আপনি চান না আপনার সাথে আমি থাকি, কথা বলি। আমি জবটা ছেড়ে দিব, কাল থেকে আর আসবো না অফিসে। আপনিও আমায় কিন্তু খুঁজতে যাবেন না, খবরদার। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনি আমার কেউ না, আমিও আপনার কেউ না। কথাগুলো বলে পিয়ালি ছট করে উঠে পড়ে। তারপর দ্রুত হাঁটতে থাকে। আমি দৌড়িয়ে শোকে থামাতে চেষ্টা করি। সে তখন অদ্ভুত আচরণ করে। আমায় থামাতে চাইলে আমি কিন্তু চিৎকার করে রোগ জমা করব। আমি তবুও তার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে যাই। ও আমায় তখন ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। আমি পেছন থেকে ডাকতে থাকি। সে একবারের জন্য তাকিয়েও দেখেনি পর্যন্ত। বাসে ফিরে নিজেকে আমার হঠাৎ কাপুরুষ মনে হতে থাকে। ক্রুদ্ধ হয়ে নিজের প্রতি মনে হয় আমি কেন সবকিছু দেখার পরও চুপ করে আছি এভাবে। আর আজ যা দেখলাম এতে তো এটাই প্রমাণিত হয়েছে নীলা আমার সাথে প্রতারণা করছে।
এরকম একটা প্রতারকের সাথে আর ঘর করা যায় না। নীলা ফোন রিসিভ করে না, রিসিভ করে মানহা। সে বলে, বাবা, তোমার জন্য খুব খারাপ লাগছে। শিগগির তোমাকে আমার কাছে দিয়ে যাবো ওরা এসে। মা, তুমি এখন তোমার মার কাছে দাও। মানহা তখন নীলাকে ডেকে ওর হাতে ফোন দেয়। নীলা অপাশ থেকে বলে, ফাহাদ, তুমি কিছু বলো না প্লিজ। আমি সব কিছু খুলে বলবো তোমায়। তুমি আমায় একটু সময় দাও প্লিজ, কটা দিন সময় দাও। আমি তখন হেসে উঠি, বলি, অনেক বিশ্বাস করেছিলাম তোমায়। তুমি অলরেডি আমার বিশ্বাস নিয়ে অনেক বড় একটা গেম খেলে ফেলেছ। এরপর আরও সুযোগ দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমি আর পারবো না। সরি নীলা, আমি ডিসিশন নিয়েছি, তোমার সাথে সংসার করবো না, ডিভোর্স দিয়ে দেবো তোমায়। এবং আগামীকাল সকাল সকাল তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিবে। মনে রাখবে, মানহা যেন দুপুরের আগে এসে আমার বাড়ি পৌঁছায়। নীলা সবকিছু শুনে খানিক সময় চুপ থাকে, তারপর বলে, ফাহাদ, তুমি এমন করছো কেন? তুমি আমায় ভুল বুঝছো। আমি সব খুলে বলবো তোমায়। আমায় একটু সময় দাও প্লিজ। আমি আবারও হাসি, হা হা করে হাসি। হাসির পর বলি, নীলা, আমার বোকা বানাতে পারবে না তুমি। তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না। তুমি আমি ডিভোর্স দেব, এটাই ফাইনাল। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছ। তাছাড়া আমার কলিগ আজ তোমার দেখেছে, আমি জবাই হয়ে গেছে। নীলা তখন কে যেন বলতে চেয়েছিল, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওর ফোন কেটে দিলাম। তারপর শান্তির একটা নিঃশ্বাস ফেললাম। রাতে মেসেঞ্জারে ঢুকে ভাবলাম পিয়ালির সাথে কথা বলবো, ওকে সরি বলবো। কিন্তু ফেসবুক মেসেঞ্জার ওকে পাওয়া গেল না। ওর আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে, হোয়াটসঅ্যাপেও নাই। অবশেষে ওর ফোন নম্বরে ফোন করলাম, অফিস থেকে সুইচ অফ বলছে। এবার আমার খারাপ লাগছে। খারাপ লাগছে এই জন্য যে মেয়েটা সত্যি সত্যি আমায় ভুল বুঝছে। আমি কী করে আমার স্ত্রী আর সন্তান রেখে ওর সাথে নতুন একটা সম্পর্কে গড়ে তুলি? এটি আদৌ সম্ভব? পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই বেলা শুরু হয়। 10টা বাজে, অফিসে যাওয়া হয় না। বিছানা থেকে নামতে যাব আর তখনই কলিং বেল বাজে। বাইরে মানহার গলা। বাবা, দরজা খোলো তাড়াতাড়ি। তড়িঘড়ি করে এসে দরজা খুলতে দেখে বাইরে নীলা দাঁড়িয়ে আছে, ওর কোলে মানহা। নীলাকে দেখে আমার গা শিরশির করতে লাগলো। রাগে সারা শরীর কাঁপছে। ইচ্ছে করছে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই। আমি কিছু বলার আগেই মানহা ওর মার কোল থেকে এক লাফে আমার কোলে এসে বলল। তারপর বলল, বাবা, তোমায় নিয়ে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আমি নিজের রাগ দমন করার চেষ্টা করে বললাম, কি স্বপ্ন দেখেছ মা? মানহা বলল, তুমি ঘরে আরেকটা নতুন মা এনেছো আমার জন্য। নীলা তখন মানহাকে ধমক দিয়ে বলল, বানিয়ে কথা বলা বন্ধ করো। মানহা কাঁদে কাঁদে হয়ে বলল, আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে দেয় কাঁচি দিয়ে। মানহাকে আমি বুকের সাথে মিশিয়ে ধরলাম আর মনে মনে বললাম, আহ নীলা, আহ, এটা কি করলে তুমি? একটা সুন্দর ঘর, একটা সুন্দর চড়ুই পাখির সংসার, আমাদের ফুটফুট একটা মেয়ে যে কিনা বলি না তোতার মতো মিষ্টি করে কথা বলে। এই সব কিছুকে তুমি অবহেলা করে অন্য একটা ছেলে হাত কি করে ধরলে? তোমার কপালে ডিভোর্সের যে ভালো কিছু নেই। তোমার প্রাপ্য আমি তোমাকে বুঝিয়ে দেব। 2-3 দিন যাক, তারপর আমি অপেক্ষা করি মানহার জন্য। মানহাকে দুপুরে ঘুম পাড়াবো। ও ঘুমিয়ে গেলে নীলাকে ডেকে নেব বেলকনিতে। তারপর জিজ্ঞেস করবো সবকিছু। মানহার সামনে আমি এসবও করতে পারবো না। এতে মেয়ের মনে খারাপ জন্মদ্বীপ, ওর ছোট্ট সুন্দর ভাবনার জগৎটা কুৎসিত হয়ে যাবে। মরিচা ধরে নষ্ট হয়ে যেতে থাকবে ধীরে ধীরে। নীলা কিছু একটা বলে ফেলতে চাচ্ছে বারবার, একবার বলেও ফেলল। ফাহাদ, তোমার সাথে আমি সবকিছু খুলে বলতে চাই। আমি ওকে চুপ করিয়ে দিই, বলি অপেক্ষা করো। মেয়ের সামনে সব নিয়ে কথা বলা যাবে না। নীলার মুখটা দেখি তখন মলিন হয়ে যেতে, চিন্তার ছাপ পড়ে আছে ওর চেহারা। এর আগে ওকে কখনো তো চিন্তিত দেখিনি আমি। ওকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগলো না, কিন্তু রাগও প্রশমিত হয় না। বারবার কেবল মনে হতে থাকে ও কি করে আমার সাথে প্রতারণা করলো। সব মেনে নিতে পারে, কিন্তু এটা না, কিছুতেই না। তাছাড়া ওরা আমার চোখের সামনে পড়েছে একসাথে। কি বিচ্ছিরি এবং ভয়ঙ্কর ব্যাপার। মনে হয় দুপুর গড়িয়ে এলেই ঘুমিয়ে পড়ে। তারপর আমি নীলাকে ডেকে নিয়ে যাই বিলকনিতে। নীলা কিছু বলার আগে আমি বলি, আমার সাথে তুমি সব বলো, কিন্তু এটা কখনো বলো না যে আমি তোমার যেন আবার বিশ্বাস করি আর ডিভোর্সের চিন্তায় মাথা। নীলা কথাটা শুনে কেমন কেঁপে ওঠে, তারপর কান্না কান্না। এমনি তো ওর এমন চোখ দেখলে আমার ভীষণ মায়া হতো, কিন্তু আজ মোটে হচ্ছে না, বরং রাগ হচ্ছে। ইচ্ছে করছে ওকে মেরে ফেলতে,
গলা টিপে। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, ফাহাদ, আমায় তুমি অবিশ্বাস করো না। আমি তোমাকে ঠকানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না, কিছুতেই না। আমি ওর কথা শুনে হাসি। হেসে বলি, তুমি আমি এখনো ঠকাও নেই, তাই না? আমার স্ত্রী হয়ে তুমি অন্য একটা ছেলের কপালে চুমু খেয়েছ, এটাকে কি বলে? আমি ধোকা দিয়ে বলে না, বিশ্বাসঘাতকতা বলে না? আর আমার ছেড়ে সুইজারল্যান্ড যাওয়ার ডিসিশন। আচ্ছা, এসব কিছু বাদ দিলাম। গতকাল যে তুমি ও ছেলেকে নিয়ে ঘুরতে বের হলে, আমার নিজের চোখের সামনে দিয়ে ওর সাথে হাঁটতে গেলে লেকের পাড় ধরে আমার কলিগের সামনে পড়ে আমার মাছ যেমন ধুলোর সাথে মিশিয়ে দিলে। নীলা কান্না ভেজে গলায় বলে, ফাহাদ, তুমি আমার সবটা কথা শোনো। আমার সব কথা না শুনলে তুমি কিছুই বুঝতে পারবে না। বলি, আর একটা কথাও না, তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি একটা নষ্টা, নোংরা একটা মেয়ে। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে খুব। এই এতদিন একটা নষ্টা মেয়ের সাথে সংসার করেছি আমি, এক বিছানা রাতযাপন করেছে। আমার সন্তান তোমার গর্ভে দিয়েছে, আমার সন্তান তোমার মতো অপবিত্র একটা মানুষের দুধ পান করে বেড়ে উঠেছে। ছি ছি। নীল আমার হাতটা খপ করে ধরে ফেলে, তারপর বলে, কসম করে বলছি, আমি তমালের সাথে খারাপ কিছু করিনি। আমি এক ঝটকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তো ভালো কি করেছো ওর সাথে? আমার মিথ্যে বলে বাবার বাড়ি গিয়ে কোথায় দেখেছো সারাদিন? কোথায়? বরফিন নিয়ে হোটেলে, তাই না? নষ্টামি করেছো। ছি, ওয়াক্তু। তোমার মতো ইবলিশ একটা মেয়ের উপর আল্লাহ লানত নাজিল হবে। নিজের নিষ্পাপ একটা শিশুকে ঠকিয়েছো তুমি। তোমাকে আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না। এখান থেকে যাও। নীলা আমার হাতটা ধরে বলল, ফাহাদ, এমন করো না প্লিজ। আমার সব কথা তুমি শোনো। এরপর যদি তোমার মনে হয় আমি অপরাধী, তবে তুমি আমায় যা ইচ্ছে তাই করো। আমি ওর কাছ থেকে আমার হাত এক ঝটকা ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম। তারপর ঘর থেকে বের হয়ে গেলাম রাস্তার দিকে। না, ওর সাথে আর সম্ভব না। ওকে আর কিছুতেই বিশ্বাস করা যায় না। প্রতারক একটা। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষের মনে বিশ্বাস কারোর প্রতি একবার উঠে গেলে তা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। আমি নীলার কোনো কথার উপরই আর বিশ্বাস করতে পারছি না। বড় রাস্তার এক পাশে এলে বলে হাঁটছে। অফিসের এক কলিগের কাছে ফোন করে জেনেছে পিয়ালির বিষয়ে। পিয়ালি আজ অফিসে আসেনি। কি সর্বনাশের কথা! সে কি তবে চাকরিটা ছেড়েই দিবে? না, এটা হতে পারে না। শুনেছি ওর পরিবারের কর্মক্ষম মানুষ একজনই, শুধু পিয়ালি। তার বাবার মৃত্যুর শয্যায় পড়ে আছে বিগত। মা অসুস্থ, বাবাকে টানতে টানতে নিজেও রোগী হয়ে গেছে। পিয়ালি সরকার ছাড়া তাদের কেউ নাই। পিয়ালি চাকরি ছেড়ে দিলে ওদের খাওয়া, সংসার সবকিছু চলবে কি করে? বাবুর ওষুধ কি করে আসবে? দুপুরে কাঠফাটা রোদের ভেতর আমি একটা রিক্সা ডেকে নেই। পিয়ালিদের বাসায় ঠিক না, অফিসে গিয়ে জেনে আসবো। অফিসে যাওয়ার পর আমার আরেক কলিগ সোহেল রহমান বলে, ফাহাদ ভাই, পিয়ালি হঠাৎ জবটা ছেড়ে দিতে যাচ্ছে কেন বলুন তো? আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে বলি, মানে কি বলছে এসব? কি বলেছে তোমায়? ও ফোন করেছিল আমায়, ফোন করে বলেছে। আরো কিছু বলেছে নাকি? চাকরি কেন ছেড়ে দিবে? না, এসব বলেনি। জিজ্ঞেস করেছে শুধু ভাঙতি মাসের স্যালারিটা পাবে কিনা। অজান্তে আমার ভেতর থেকে একটা শব্দ গলা বেয়ে বেরিয়ে আসে। ও শব্দ করে আমি চেয়ারটার উপর বসে পড়ে। তারপর বলি, ওর নম্বর তো বন্ধ, তুমি ফোন করলে কিভাবে তাহলে? অন্য একটা নাম্বারে। নম্বরটা দাও তো আমায়। সোহেল নম্বর দিল, কিন্তু এই নম্বরও বন্ধ করে ফেলেছে। আমি এবার জিজ্ঞেস করলাম, সোহেল, ওর বাসার ঠিকানাটা ম্যানেজ করে দাও। সোহেল 5 মিনিট ঠিকানা বের করে ফেলল। ওদের বাসায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাজপুরে কালী মন্দিরের ডান পাশে যে সরু রাস্তা গিয়েছে, ওই রাস্তার উত্তরের প্রথম বাসাটায় ওরা থাকে। সোহেল আমার কাছে ঠিকানা দিয়ে বলল, যাবেন নাকি ওদের বাসায়? আমিও যাব, একটু বসুন, কাজটা গুটিয়ে নেই। আপনি আর আসেননি, কাজের চাপ অনেক। আমি সোহেলের পিঠে হাত দিয়ে স্পর্শ করলাম। তারপর শান্ত গলায় বললাম, তুমি থাকো, পরে না হয় একসাথে যাব। আগে আমি গিয়ে দেখে আসি কি অবস্থা, কেন চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে। ঠিক আছে ফাহাদ ভাই। ঘড়িতে বিকেল 3টে বাজে। আমি দাঁড়িয়ে আছি পেয়ালিদের বাসার সামনে। ওদের বাসায় গেটে মস্ত এক তালা ঝুলে আছে। আমি গেটের স্টিলের দরজায় দুটো সাদা কাগজে লেখা টু লেট, আর কাগজের একেবারে লেখা কন্ট্রাক্ট নাম্বার 01714। আমি তড়িঘড়ি করে কাগজের নম্বর তুললাম আমার ফোনে, তারপর কল দিলাম ওই নম্বরে। মনে বড় আশা ছিল পিয়ালি ফোন রিসিভ করবে, কিন্তু ফোন রিসিভ করলো এক বয়স্ক পুরুষ। সে ফোন রিসিভ করে বলল, কে কে? এখানে পিয়ালি আছে? পিয়ালিরা আজ বাসা ছেড়ে চলে গেছে, ওরা আমার বাসায় ভাড়া থাকতো। আমি দ্রুত জিজ্ঞেস করলাম,
আঙ্কেল, ওরা কোথায় গিয়েছে জানেন? জানি না। বাসায় ফিরেছি ক্লান্ত শ্রান্ত হয়ে। পিয়ালির জন্য ভীষণ খারাপ লাগছে। নিজেকে কেন যেন অপরাধী মনে হচ্ছে। কিন্তু বাসায় ফিরে মন আরও খারাপ হয়ে গেল। নীলা বারান্দায় দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার গা জ্বলে উঠল। আমি নীলাকে রাগত স্বরে বললাম, তোমায় বলেছিলাম আমার সামনে কখনো পড়বে না। কেন তবে আমার সামনে এসছো আমার? কেন? নীলা আমার পথ রোধ করে দাঁড়িয়ে গেল তখন। তুমি আমার হাজবেন্ড, তুমি আমার এই পৃথিবীর সব। তোমার সামনে আসবো না তো কার সামনে যাব? তোমায় ছাড়া আমার যাওয়ার আর জায়গা কোথায় বলো? ওর কথা শুনে আমার রাগে কাঁপতে কাঁপতে আমি বললাম, আমি তোমার সব, তাই না? আমার ছাড়া তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই না? তো তমল তোমার কে? নীলা এবার চুপ হয়ে যায়। তার গলায় এসে দলা পাকিয়ে কথাগুলো আটকে যায় কেমন। আমি ধমক দিয়ে বলি, বলো তমল তোমার কে? তমলের সাথে কিসের সম্পর্ক তোমার? নীলা কাঁদা কাঁদা হয়ে বলল, ওর নাম আর বলো না প্লিজ, আমার সামনে ওর নাম বলো না। নীলা কাঁদতে শুরু করেছে, খুব করে কাঁদছেও। এসব কান্না দেখে আমার কষ্ট হচ্ছে না, রাগ হচ্ছে। এখনো তমলের জন্য ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিশ্বাসঘাতক একটা। ওর উপযুক্ত শাস্তি একটাই, ডিভোর্স। আমি তাকে ডিভোর্স দেব। নীলা কাঁদতে কাঁদতে আবার বলে, ফাহাদ, ওর বিষয়ে অনেক কথা আছে, ব্যাপারটা সহজ নয় এবং আমি ইচ্ছে করলে এখন শান্ত থাকতে পারছি না। কিন্তু তোমায় আমি কথা দিলাম, তোমায় ঠকাবো না, তোমার সাথে প্রতারণা করব না। আমায় ভুল বুঝো না তুমি, খুব শীঘ্রই সব খুলে বলবো আমি। আমি এবার ওকে এক ধাক্কায় সরিয়ে দিলাম আমার সামনে থেকে। নীলা তাল সামলাতে না পেরে বারান্দায় গ্রিলে গিয়ে পড়ল। পরে গিয়ে কপাল একটা পাশ সামনে কেটে গেল ওর। আমি রাগে আর তখন ঘরের ভেতর গেলাম না, হনহন করে হেঁটে বাইরে থেকে ছুটে গেলাম। বাসে আবার ফিরলাম ঠিক 3 ঘন্টা পর। তখন বিকেল। রোদের প্রখরতা। নীলা বাসায় নেই, মানহাও নেই। দরজা বাইরে থেকে লক করা। বাইরে হলুদ মিষ্টি আলো। বাসায় ফিরে আমি অবাক হলাম। ওর আগে শরীরটা আমার খিটখিট করে উঠল। ওর ফোনে ফোন করলেও ফোন রিসিভ করলো না। সারাটা বিকেল বারান্দায় বসে রইলাম। নীলা ফিরল সন্ধ্যাবেলায়। ও ফিরতে আমি বললাম, কোথায় গিয়েছিলে? নীলা কাঁপা কাঁপা গলায় বলল, তমাল ডেকেছিল একটু, এটাই শেষ যাওয়া, আর যাব না কখনো, ওর সাথে আর দেখা করব না। ওর মুখে তমলের নাম শুনে আমার রাগ আরও প্রখর হয়ে উঠল। নীলার গায়ে কোনোদিন আমি হাত তুলিনি এবং স্ত্রীর গায়ে স্বামীর হাত তোলা আমার একদম নোংরা একটি কাজ বলে মনে হয়। এ কথা ভাবতে আমার ঘেন্না হয়। কিন্তু আজ আমার কি হলো জানি না। নীলাকে মনে হয় সামনে ইচ্ছা মতো মারলাম। নীলা কাঁদেনি, চুপচাপ শুধু একটা কথাই বলে গেছে, তুমি আমার কথাগুলো শোনো আগে, এরপর তোমার ভুল ভেঙে যাবে। আমি এবার এক ধাক্কায় ওকে বারান্দার বাইরে নামিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম ওর মুখের ওপর। আর বললাম, তোমার সাথে আমার সব সম্পর্ক আমি ছিন্ন করলাম। তোমার মতো পাপীর উপযুক্ত স্থান জাহান্নাম। যাও এখন, তুমি জাহান্নামে যাও। যে সকালে ক্ষমা চেয়ে বিকেলবেলা আবার তমলের সাথে দেখা করতে চলে যায়, তার কি কথা শুনবো? নীলা দরজায় কড়া নাড়তে লাগলো আর কাঁদতে লাগলো খুব করে। আমি ওকে ধমক দিয়ে বললাম, এইভাবে ভিক্ষিরের মতো দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দিও না, ভালো ভালো চলে যা বলছে। তুমি না গেলে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে আসবো। নীলা তখন কাঁদতে কাঁদতে আমি অনুনয় করে বলল, আমার কথাগুলো তুমি একবার শোনো প্লিজ, কেন ওর কাছে গেছিলাম তা শোনো। আমি রাগে গর্জন করে উঠলাম, কেন গিয়েছিলে তা আমি ভালো করে জানি। নিজের বাসায় ওকে ডেকে এনে যে মেয়ে চুমু খায়, বাড়ি ওর সাথে এই মেয়ে কি করে না করে তা আমার ভালোই জানা আছে। এখন যাও, ওর কাছে যাও। আমার ঘরের দরজা তোমার জন্য চেয়েছে, আর এরপরেও যদি তুমি আমার কথা না শোনো তবে আমি তোমায় আমার মুখে 3 বার তালাক বলতে বাধ্য হব। নীলা আর দাঁড়িয়ে রইল না আমার এই কথা শুনে। তার তখন আর করার কিছু ছিল না। কাঁদতে কাঁদতে সে বাসা থেকে বেরিয়ে গেল বাইরের দিকে। মানহা কিছু বুঝতে পারছে না। সে বোকার মতো তাকিয়ে এতক্ষণ সবকিছুই দেখে গেছে। কিন্তু রাত হলেও যখন ওর মা বাসায় ফিরল না, তখন সে কাঁদতে শুরু করলো। সে আমার কোনো কথাই শুনছে না, কোনো জলখাবার মুখে তুলছে না। রাতে না খেয়ে কাঁদতে কাঁদতে সে ঘুমে ঢলে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে আবার মানহা তার মাকে খুঁজতে লাগলো। কিচেনে, ওয়াশরুমে, বেলকনিতে, কোথাও সে তার মাকে খুঁজে না পেয়ে আমার কাছে এসে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, বাবা, মা কোথায়? আমি ওকে সান্ত্বনা দিলাম। বললাম, ওর বন্ধুর বাড়ি গেছে। কখন ফিরবে? তাড়াতাড়ি এসে যাবে মা, তোমার জন্য স্যুপ করে দিচ্ছে, খাও। আমি স্যুপ করে কাছে গ্লাসে করে ওর জন্য নিয়ে এলাম। সে স্যুপ ভর্তি গ্লাস আমার হাত থেকে নিয়ে মেঝেতে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলল। তারপর আমার রাগি রাগি গলায় বলল, বাবা, তুমি ভালো না, তুমি বজ্জা,
তুমি খুব পচা। মাকে তুমি মেরেছো, বাসা থেকে তাড়িয়ে দিয়েছো। আমিও চলে যাব বাসা থেকে, এখানে আর থাকবো না। কি ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে আমি। পরপর 2 দিন মেয়েটার কোনো খাওয়া দাওয়াই নাই। এ তো মহা মুশকিল। মেয়ে শুধুই কাঁদে। ওর শরীর খুব দুর্বল হয়ে আসছে। মনে হচ্ছে এবার কোনো বড় অসুখ বাঁধিয়ে ফেলবে। অপারগ হয়ে নীলাকে ফোন করে আমি, কিন্তু নীলার ফোন বন্ধ। এদিকে মানহার অবস্থা ভালো, কোনো কিচ্ছু খাচ্ছে না, কান্না কিছুতেই বন্ধ করছে না। তৃতীয় দিন সকালবেলা ওকে নিয়ে গেলাম ওর মামার বাড়ি। ওখানে যাওয়ার পর পড়লাম আরেক বিপদে। নীলা ওখানে যায়নি। মানহার নানু জিজ্ঞেস করলেন, কে হয়েছে? নীলা কোথায় গেছে? আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। বাবা মাকে তাড়িয়ে দিয়েছে, মাকে অনেক মেরেছে। আমার শাশুড়ির কথাটা শুনে হা হয়ে গেলেন একবারে। তারপর ভয়ে ভয়ে বললেন, ফাহাদ, এসব কি বলছে মানহা? নীলা এখন কোথায়? কেন এমন করছে ওর সাথে? নীলার কি দোষ ছিল? আমায় কেন আগে জানালে না কিছু? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, আপনার মেয়ে আমার সাথে প্রতারণা করেছে, এর বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মা তখন ঝাঁচলে গলায় বললেন, বলতে তো হবেই, সব বলতে হবে, আর আমার মেয়েকে বের করে এনে দিতে হবে, নয়তো এর ফল ভয়ানক হবে। আমি তোমায় সহজে ছেড়ে দেব না। তাছাড়া মান্নার যে অবস্থা, এতে যে আর একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে না, আমি টের পাচ্ছি আগে ভাগেই। এখন বলো, আমার মেয়ের অপরাধ কি ছিল? কেন এসব করছো তুমি? আমি আর চুপ করে থাকতে পারলাম না। তমলের সাথে ওর ঘটে যাওয়া বিষয়টা খুলে বললাম। মা শুনে চোখ বড় বড় করে ফেললেন আর আটকে আসা গলায় বললেন, তমাল? তমাল কোথা থেকে এলো? ও তো 7 বছর আগেই খুন হয়েছে। মার মুখ থেকে এই কথা শুনে আমার শরীরের সবগুলোর লোম খুব কাটা দিয়ে উঠল। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটা শরীর ঘামে ভেজে যেতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, কি বললেন আপনি? তমাল খুন হয়েছে মানে? কে খুন করেছিল ওকে? আর কেনই বা খুন করা হয়েছিল? তমাল আসলে কে? নীলের সাথে ওর কি সম্পর্ক? আর ও যদি 7 বছর আগেই খুন হয়ে থাকে, তবে ফিরে এলো কিভাবে আবার? মা এবার চুপ হয়ে যান। তাকে কেমন ভীতু দেখায়, চেহারা মলিন হয়ে আছে। আমি তাকে তাড়া দিই, আবার বলি, মা, ও মরে গেলে ফিরে আসতে পারে কিভাবে? মা এবার কাঁপা কণ্ঠে বললেন, ও কি সত্যিই তমাল? হ্যাঁ, সত্যিই তমাল। নীলা ওকে তমাল নামে সম্বোধন করেছে। তমালের চেহারার গড়ন বলো তো, ও দেখতে কেমন? অত কিছু বলতে পারবো না মা, শুধু এটা জানি নীলাকে ও নীল বলে ডাকে, আর ও সবসময় পাঞ্জাবি পরে, দেখতে চিকন টাইপের। মা এবার একটা ধাক্কার মতো খেলেন। মার চেহারা এখন আরো বেশি ভীতু সন্ত্রস্ত দেখা যাচ্ছে। তিনি বললেন, একটু পানি পানি খাবো। আশেপাশে কাজের বোয়া নাই। কাজের বোয়াকে তিনি আজ সকাল সকাল ছুটি দিয়ে দিয়েছেন। কাজের বোয়ার সামনে নিজের মেয়ের সম্পর্কে সব কথা নিয়ে আলোচনা করা যায় না, করলে সর্বনাশ হবে। এসব কথায় তার লেজ, মাথা, আন এবং ঠোঁট লাগিয়ে এবারে ওবারে প্রচার করবে। আমি উঠে গিয়ে তাড়াহুড়ো করে গ্লাস ভরে মার জন্য পানি নিয়ে এলাম। মার হাতে সে গ্লাস তুলে দিতে মা এক চুমুকে সবটুকু পানি খেয়ে সাবার করে ফেললেন। তারপরে মেঝেতে ঝরা শব্দ তুলে খালি গ্লাসটা রেখে বললেন, এটা কিভাবে সম্ভব বাবা, যেখানে নীলার বাবা নিজের হাতে খুন করেছে তমালকে? কথাটা বলে হঠাৎ থম মেরে গেলেন মা। এবার তাকে দেখিয়ে মনে হচ্ছে তিনি এভাবে খুনের বিষয়টা আমার কাছে বলতে চাননি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছেন। এখন তিনি অনুশোচনে ভুগছেন। এবার তো আমি নিজে রীতিমতো ভয় পাচ্ছি। বিষয়টা অবশেষে খুন পর্যন্ত গড়িয়ে পড়ল। তবে কি একটা ছোট্ট ঘটনার ভেতরও সুপ্ত থাকে অনেক বড় বড় ঘটনা? মা এবার কথা ঘুরিয়ে ফেলতে চেষ্টা করলেন, বললেন, না, খুন করেনি তোমার শ্বশুর, ভুল বলছি। ও টাইফয়েডে মারা গিয়েছিল, কিন্তু নীলা সন্দেহ করেছিল ওর বাবা ওকে খুন করেছে। আমি এবার হেসে ফেলি। হেসে বলি, মা, আমার 3 বছরের ছোট্ট মেয়েটাও মিথ্যে বলে না। এই ভয়েছে মিথ্যে বলে আল্লাহ কাছে দিয়ে তার জিভ কেটে ফেলবেন। আর আপনার চুল পাকে বৃদ্ধা হয়েও কি করে অবলেলে এইসব মিথ্যে বলে যাচ্ছেন? কেন আমার কাছে সব লুকোতে চাচ্ছেন বলুন তো? আপনি লুকিয়ে রাখলেও আমি কিন্তু সব কথা বের করে ফেলব। তখন আপনি অসম্মানিত হবেন। তখন আর আপনাকে আমি শাশুড়ি হিসেবে এতটুকু সম্মান করব না। ভালো আচরণ তো দূরে থাক, সবচেয়ে যে নোংরা আচরণ আছে তাই করবো আপনার সাথে। মা এবার একটু চমকে উঠলেন। তিনি এখনো সবকিছু লুকোতে চাচ্ছেন। বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? তমাল কে তা আমি জানি নাকি?
এই বিষয়ে আর একটাও কথা আমার সাথে বলবে না। আমার তো মনে হয় তুমি নিজেই নীলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আর একটা বিয়ে করতে চাও, তাই না? কিন্তু আমি সহজে তোমায় ছেড়ে দেব না, মামলা করব তোমার নামে। মার এই আচরণগুলো খুবই হাস্যকর, শিশুসুলভ। কেউ কেউ এই আচরণগুলোকে ধূর্ত চোরদের আচরণ বলে থাকেন, অর্থাৎ কোনো চোর ধরা পড়ে গেলে হাজার হাজার মিথ্যে বলে, একেবারে এক এক ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। এমনকি যে তাকে ধরলো তার নামে অনেক সময় চোরেরা অপরাধ দিয়ে বসে। মাও ঠিক এই কাণ্ডগুলি করছেন আমার সাথে। আমি জানি তার কাছ থেকে এখন কোনো সঠিক তথ্যই পাওয়া যাবে না। সঠিক তথ্য পেতে হলে তমল এবং নীলাকে আমার প্রয়োজন, কিন্তু ওদের আমি কোথায় খুঁজে পাবো? মানহাকে নিয়ে বাসায় এসে পড়ে মানহা এখনো কিছু খেতে চাচ্ছে না, কথা একটাই বাণী, মা কখন আসবে? বাবা তুমি খুব খারাপ, মাকে তুমি তাড়িয়ে দিয়েছো। এবার আমার খুব কান্না পায়, এই মুখটা শুকিয়ে অট্টক হয়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে একটানা গাধার কারণে। আমি ওকে বুকের কাছে টেনে নিয়ে হাওমাও করে কেঁদে উঠে। এবার নিজের উপর খুব রাগ হতে থাকে আমার। রাগ হয়ে এই জন্য যে কেন আমি তার কথাগুলো শুনলাম না। ও তো খুব করে চেয়েছিল তার কথাগুলো যেন আমি শুনি, অনুরোধ করেছিল, অনুনয় করেছিল। আমি তো শুনতে চাইনি, উল্টো তাকে তাড়িয়ে দেয়। এখন মানহাকে কিভাবে বুঝ দেব? মেয়ে যেমন নীলাকে ছাড়া মুখে কিছু তুলবে না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। মানহা বোকার মতো তাকিয়ে থাকে, কথা বলে না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ধরা গলায় পড়ি, মা এটা সব খেয়ে নাও কেমন, তারপর তোমাকে নিয়ে তোমার মাকে আনতে যাব। মানহা বসে যাও গলায় বলল, মা কোথায়? ওর বন্ধুর বাসায়। তুমি আগে খাও, তারপর তোমায় নিয়ে ওর কাছে যাব। মানহা তখন বলল, আমি মার কাছে গিয়ে খাবো, এখানে খাবো না। এক্ষুনি মার কাছে গিয়ে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। মানহার গলা ভেঙে একটানা কাঁদার কারণে এই ভাঙা গলা নিয়ে এসে আবার কাঁদতে শুরু করে দিয়েছে। কি ভয়াবহ বিপদে পড়লাম আমি, এর থেকে উতরাবো কি করে? আমি তো কোনো পথ দেখছি না। আচ্ছা, তমলের সাথে তো আবার চলে যায়নি নীলা, ওদের তো সুইজারল্যান্ড চলে যাওয়ার কথা ছিল। এবার আমি ঘরের কাগজপত্র ঘাঁটতে থাকি, খুঁজে দেখতে থাকি কোথাও তমলের নম্বর আছে কিনা, তেমন সম্পর্কে কোথাও কোনো কিছু, কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া গেল না। অবশেষে ব্যর্থ পরাজিত মানুষের মতো এসে বসলাম মানহাস। আবার ওকে দরদ মাখা গলায় বললাম, মা খেয়ে নাও প্লিজ, না খেলে তো তুমি বাঁচবে না, অসুখ করে ফেলবে তোমার। মানহা তখন রাগের মাথায় বলল, আমার কাছে তুমি আর আসবে না, তোমাকে আর কখনো আমি বাবু বলে ডাকবো না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে চাই, ও তখন আমার হাত দূরে সরিয়ে দেয়। আমি সরাতে না চাইলেও নিজে এখান থেকে উঠে চলে যায় ও ঘরের দিকে, আর বলে, আমার কাছে আসবে না তুমি, তুমি একদম ভালো না, তুমি পচা, তুমি খুব পচা। মানহা রাগে থরথর করে, ছোট্ট একটা মেয়ে অত রাগ হতে পারে? আমি ওকে বোঝাতে চাই, বলি, মা এমন করো না তুমি, তোমার মা আজ বিকেলে এসে যাবে। মানহা আর কথা বলে না, ও ঘরে গিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে গলায় কাঁদতে শুরু করে। ভুলটা কাটতে আমি নীলাকে আগে দোষ দিতাম, ওকে অপরাধে মনে করতাম, কিন্তু এখন আর ওকে দোষ দিতে পারছি না। এখন নিজেকে অপরাধে মনে হচ্ছে, কেন নীলার কথাটা শুনলাম না? কি হতো একটি বড় কথা শুনলে? তারপর তমলকে নিয়ে ভাবি, তমলের সাথে নীলের সম্পর্ক কি ছিল? ওদের কি বিয়ে হয়েছিল আগে? যদি বিয়ে হয়ে থাকে তবে তমলকে খুন করলো কেন নীলার বাবা? আবার নীলার মা আমার কাছে সবকিছু লুকোতে চাইছে কেন? এসব কথা জানতে না পারলে ঘোর কাটবে না কিছুতেই, কিন্তু এসব কিছু জানতে হলে নীলাকে প্রয়োজন। নীলাই বলতে পারবে সবকিছু। হয়তো ওই কথাগুলো সে আমি বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি, শুনতে চাইনি। তমলকে পাওয়া গেলেও কাজ হতো, কিন্তু ওর বাসার ঠিকানা আমি জানি না, কোথায় গিয়ে ওকে খুঁজবো? বাইরে বেরোতে পারছি না। মানহা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বেচানে নেতিয়ে পড়ে আছে। ওর দিকে তাকালে বুকটা ভেঙে চুরমান হয়ে যায়, বুক ছিঁড়ে কান্না আসে। এইভাবে কতক্ষণ, কতটা সময়? মানহা নীলাকে ছাড়া থাকতে পারে না, কিছুতেই না। আমি নীলাকে গিয়ে কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো? মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তানের বেড়ে ওঠা কতটা কঠিন, বেড়ে ওঠার এই পথটা কতটা পঙ্কিলময়, কর্দমযুক্ত, কণ্ঠ কাকীর্ণ, তা কে বুঝবে? রাতে মানহার গা কাঁপুনি দিয়ে জ্বর এলো, ঠান্ডা লেগে বসছে ঝাঁকিয়ে। কি করব বলুন তো? আত্মীয় স্বজন সহ ওর সব বন্ধুদের বাসায় খোঁজ করেছে, কোথাও নীলা নেই, কেউ তার খবর রাখে না। এদিকে তমলের ঠিকানা আমি জানি না। মানহার জন্য আমি কি করবো এখন? মেয়েটা তো মা মা করে শেষ হয়ে যাচ্ছে। একটু আগে ডাক্তার এসেছিলেন বাসায়,
তিনি ওষুধপত্র দিয়ে গিয়েছেন, কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছেন, ওষুধপত্রে তো কাজ হবে না বাবা। মেয়ের মা ছাড়া মেয়ে সুস্থ হয়ে উঠবে না কিছুতেই। আর তুমি তো ওকে জোর করেও কিছু খাওয়াতে পারবে না, এমনকি ঔষধও না। তোমার মেয়ে খুব জেদি। ডাক্তার চলে যাওয়ার পর মাকে ফোন করেছিলাম। শাশুড়ি মা নয়, আমার নিজের মাকে। মা আমার গলায় স্বর আন্দাজ করে ফেলেছিলেন কিছু একটা। তিনি উদ্বিগ্ন হয়ে উঠে বললেন, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমি ধরা গলায় বললাম, মা, মানহার অবস্থা ভালো না, কিছু খাচ্ছে ধাচ্ছে না, সারাদিন মা মা করে কাচ্ছে। মা স্বাভাবিকভাবে বললেন, নীলা কোথায়? কি হয়েছে? ঝগড়া করেছিস তোরা? যে কি বলবো বুঝতে পারছিলাম না। তার হার্টের সমস্যা, মাকে কি টেনশন দেওয়া উচিত? তবু সবকিছু মার কাছে খুলে মা শুনে শান্ত বলেন, কেন ওর কথাগুলো শুনিসনি তুই? কেন রাগের মাথায় কোনো কিছু করা কি ভালো? ধর তুই ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিস, আজ অঙ্ক পরীক্ষা, তো হলো কি তোর কোনো অঙ্কই মনে পড়ছে না, মনে হচ্ছে তুই কিছুই পারবি না। এখন কি করবি তুই? রেগে মেগে আগুন হয়ে খাতা ছিঁড়ে খুঁড়ে হলের ভিতর ফেলে রেখে আসবি? মোটেও না। এটা করলে সারা জীবন তোকেই পস্তাতে হবে। তোকে যা করতে হবে তা হলো ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে, মনে করতে হবে সব কিছু, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আস্তে আস্তে তখন দেখবি সব কিছু সহজ হয়ে উঠেছে, তুই সব কিছুই পারছিস। আর এটা তো তোদের জীবন। নীলা তোর স্ত্রী, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি সম্পর্ক ওর সাথে তোর। ওর সাথে এমন করাটা তোর খুব ভুল হয়েছে। আমার খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে, নিজের উপর নিজের রাগ লাগছে। আমি কি করব বলুন তো? আমারও সহ্য হচ্ছে না। মেয়েটা মামা করতে করতে একেবারে নেতিয়ে পড়েছে, উঠছে, গা কেঁপে উঠছে, ঠান্ডাও লেগেছে, সিরাপটা পর্যন্ত মুখে তুলছে না। মা তখন কঠিন গলায় বললেন, বাবা হওয়া কোনো সহজ কাজ না রে ফাহাদা, বড় কঠিন কাজ। এখন তোরা বড় হয়েছিস, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাচ্চাই রয়ে গেছিস। তোর ছোট্ট একটা ভুলের কারণে তোর মেয়েটা ঝুঁকির মুখে। নীলা যদি রাগ করে কোথাও চলে যায় আর না ফিরে, তখন মেয়েকে কি জবাব দিবি তুই? আর তোর কাছ থেকে মানহার অবস্থা শুনে তো মনে হচ্ছে ও ঝুঁকিতে আছে। আচ্ছা, আল্লাহ না করুক ওর যদি কিছু হয়ে যায়, তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি কোনোভাবে? মার কথাগুলো আর ভালো লাগছে না। আমি ফোন রেখে দিয়ে কাঁদতে বসেছি। চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে আমার। নির্বোধ বালকের মতো দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে করে দিতে পারে কিভাবে। মানহা জ্বর নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি খুব সাবধান ওকে ঘুমিয়ে রেখে এই ড্রপার দিয়ে ওর মুখে সিরাপ পরে দিলাম। মানহা টের পড়ো না, ওর শরীর খুব গরম হয়ে গেছে, কপালে জল পটে দেওয়া প্রয়োজন। শরীরটা ঠান্ডা পানি একটু মুছে দিলে ভালো হবে। মা, মা পানি খাবো। আমিও তখন আধ ঘুমে বসে বসে ঝিমোচ্ছিলাম। মেয়েকে এমন অসুখে রেখে বিছানায় গায়ে দিতে পারেনি বলেই বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তখন কিছুটা তন্দ্রাভাব আমার চোখে এসেছিল, তাই দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানহার দুর্বল আর শুকনো গলায় শুনে ছট করে ঘুম ভেঙে গেল। আমি তাড়াহুড়ো করে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে এলাম। মানহা পানি মুখে নিয়ে হরহর করে বমি করে দিল। পেটে তো আর কিছুই নেই, সামান্য পানি বের হয়েছে বমি হয়ে। এবার মানহা কেমন ছটফট করছে, বলছে, মা, ও মা, শরীর জ্বলছে। আমার তখন হঠাৎ একটা হাদিসের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মায়ের অধিকারের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা বলেছেন একবার। আগে এই কথাটার গুরুত্ব বুঝিনি। একবার এ নিয়ে তর্ক করেছিলাম মার সাথে। বলেছিলাম, বাবারা যেখানে অর্থনৈতিক সবকিছু যোগান দেয়, সংসার দেখভাল করে, ছেলেমেয়ের ভরণ পোষণের সব দায়িত্ব নেয়, সেখানে মার অধিকার বেশি হয়ে গেলে কি করে? কিন্তু আজ আমি বুঝতে পারছি সবকিছু। মায়ের হাতের শীতল স্পর্শ কিংবা মায়ের ওমের মতো পৃথিবীর আর কোনো আরামদায়ক বস্তু নেই। জান্নাতের মূল্যও মায়ের চেয়ে কম। কম বলে মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কি করলাম এটা? একটা ছোট্ট সন্তানকে তার জান্নাত থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ এর জন্য কিছুতেই ক্ষমা করবেন না, কিছুতেই না। সে রাতে আমার ঘুম হয় না। মানহা ছটফটানে আমার বুকের ওর দিকে তাকিয়ে থাকে আমি বোকার মতো। মানহা এখন আর মামা বলছে না, তার শরীর অতি দুর্বল হয়ে পড়েছে। কথা বলার কিংবা কাঁদার আর শক্তি নেই তার শরীরে। আমি কিচেনে গিয়ে ওর জন্য নুডলস করে নিয়ে আসি। আর নুডলস খুব পছন্দ করে। নুডলস করেছি এই জন্য যে জ্বরের মুখে হয়তো বা ঝালটা ওর ভালো লাগবে। কিন্তু নুডলস করে এনে ওর মুখে দিতেই ও মুখ সরিয়ে নিয়ে বলল, তিতে,
বাজে লাগছে। আমি ওকে সান্ত্বনা দিই, বলি, মা একটু খাও, শুধু খেলে সুস্থ হয়ে যাবে। মানহা দুপাশে মাথা নাড়িয়ে বলে, খাবো না। রাত খাবার হয়ে এলে মানহা আবার ঘুমিয়ে পড়ে। ওর দিকে তাকানো যায় না। পরীর মতো ফুটফুটে সুন্দর মেয়েটার চেহারার কি হাল হয়েছে। চোখ নিচে কেমন কালি জমে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছে জন্মরোগা মেয়ে। আমি ওর ঘুমোতে শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলি, মা আমি শিগগির তোমার মাকে খুঁজে বের করব। এমনকি সে যদি সুদূর সুইজারল্যান্ড চলে যায়, ওখানে যেতে আমি রাজি। তোমার মাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবোই আনবো। সে ফিরে আসবে, শিগগির ফিরে আসবে। ফজর আজান হলে আমি উঠে উঁচু করি। বহুদিন পর ফজরের নামাজ পড়তে বসে মনের প্রশান্তির এক ঢেউ খেলে যায়। তখন নামাজ শেষে খোদার দরবারে কেঁদে কেঁদে আরজি পেশ করি, বলি, হে রহমানুর রহিম, পৃথিবীর মানুষদের পালনকর্তা, তুমি রোগ নিরাময়ী, তুমি তো ভাঙা হৃদয় আর ভাঙা সংসারের জোড়া দানকারী। মাবুদ গো, আমার ছোট্ট মেয়েটা অসুখের দখলে ছটফট করছে। ওর মাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ, তুমি আমার মেয়েকে নিরাময় দান করো এবং তুমি দ্রুত তার মাকে। আমি ভুল করেছি, আমি পাপিষ্ঠ। আমার পাপের শাস্তি তুমি আমার পবিত্র মাসুম মেয়েটাকে দিও না। দোয়া শেষ হতে হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। মুহূর্তে আমার ভেতরটা কেমন নাড়া দিয়ে ওঠে। ডিপ্লেসিতে তাকিয়ে দেখি মা ফোন করেছেন। ফোন রিসিভ করতে মা ওপাশ থেকে বললেন, তুই তো অত সকালে সজাগ থাকোস না, আর সজাগ কিভাবে কল দেওয়ার আগেই রিসিভ করে ফেললি? আমি কাঁপা কাঁপা গলায় বলি, মা আজ নামাজ পড়ছে। মা তখন খানিক হেসে বললেন, যা, তোর অপরাধ কিছুটা মার্জনা করা হলো। আজ 8টার ট্রেনে করে তোর বাসায় আসছি ইনশাআল্লাহ। কেন আসছেন হঠাৎ করে? আগে বলেনি কেন আসবেন? এসে বলার প্রয়োজন ছিল, কিন্তু এসবের কিছু বলতে পারলাম না। আমি কেন জানি আমার ভীষণ ভীষণ কান। মোবাইল ফোন গালে চেপে রেখে আমি কেঁদে উঠলাম। সন্ধ্যা 6টার দিকে ডাক্তার এসে আবার দেখে গেছেন মানহাকে, জোর করে দুবারও। এই জন্য তাপটা এখন কম। তাছাড়া আমি ওকে জানিয়েছি ওর দাদুর আসার সংবাদটা। বলেছি, মানহা তোমার দাদু আসছেন আজ। দাদু এসে তোমার মাকে খুঁজে বের করবেন। তুমি তোমার দাদুর সাথে মাকে খুঁজতে যাবে। মানহার শোকটা মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। আমি ওর গালে আলতো, মা তুমি খুঁজতে যাবে না দাদুর সাথে তোমার মাকে? মানহা নিচে স্বরে বলল, যাব। মা খুঁজতে গেলে তো তোমার হাঁটতে হবে। এখন তো তুমি খুব দুর্বল। এই শরবতটা যদি খাও তুমি শক্তিশালী হয়ে যাবে। তুমি তখন আর মাকে খুঁজতে কষ্ট হবে না। মানহার মুখে শরবতের গ্লাস তুলে দিলাম। মানহা একটু খেয়ে বিচ্ছিরি লাগে, লবণের চেয়েও তিতে। আমি তখন বললাম, এটা না খেলে কিন্তু তোমার দাদু তোমার সাথে করে নেবে না। মানহা তখন জোর করে শরবতটা গিলল। ওর চোখে আনন্দের ছেলে, ঠোঁটে মিষ্টি হাসে, মনে আশা মাকে সে খুঁজে পেয়ে। এবং এই মুহূর্তে আমার আরেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা। কয়েকটি দুষ্ট ছেলে বাসা থেকে পাখির ছানা নিয়ে এসেছিল নিজের পোষ বানাবে বলে। ওদের ছানাদের মা পাখিটা ছেলেদের মাথার উপর দিয়ে বারবার ছক্কর দিয়েছিল আর চিৎকার করছিল শুধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছেলেদের কাছে এলেন এবং বললেন, ছানাগুলোকে বাসায় রেখে এসো। ছেলেরা বলল, আমরা তো ওদের পোষ মারাতে এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, বাবারা, তোমাদের মায়ের কাছ থেকে যদি তোমাদের কেউ কেড়ে নেয় তখন তোমাদের কি কষ্ট হবে না? তোমরা কি তখন মা ছাড়া থাকতে পারবে? ছেলেরা একসাথে জবাব দিল, খুব কষ্ট হবে। আমরা কেউই মা ছাড়া থাকতে পারবো না, কারণ আমাদের মা আমাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমরা আমাদের মাদের খুব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এজন্য বলেছেন তোমরা পাখির ছানাদেরকে ওদের বাসায় রেখে এসো। ওরা ওদের মায়ের কাছে থাকুক। মাকে ছাড়া ওদের থাকতে খুব কষ্ট হবে। ওরা তোমাদের মতোই, ওদের জীবন আছে। ওদের মায়েরা ওদের খুব বেশি ভালোবাসে। আমি কি করলাম? এটা কি করলাম? মানহকের মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। মাগরিবের নামাজ পড়ে মানহার কাছে এসে বসছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মানহা হঠাৎ জিজ্ঞেস করলো, বাবা দাদু কখন আসবে? আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমার ওঠার আগে মানহা বিছানা থেকে উঠে যেতে চাইল, কিন্তু শরীরের দুর্বলতার জন্য উঠতে পারল না। আমি জানি মা এসছে, তাই মানহাকে কোলে করে নিয়ে দরজার কাছে গেলাম আর এক হাতে দরজার ছিটকিনি করে দিতেই চমকে উঠলাম। এবং তার সাথে মানহার মা নীলা, আমার প্রিয়তম স্ত্রী। মানহার মাকে দেখে এক লাফের কোলে উঠে গেল। তারপর নীলার বুকে তার মুখ গুজে রাখল। মানহা অসুখে নেতিয়ে পড়েছিল।
শরীরে এতটুকু শক্তি ছিল না তার, কিন্তু মাকে পাওয়ার পর তার গায়ে অত শক্তি চলে এলো কি করে? নীলা কাঁদছে, মানহাকে কোলে তুলে নিয়ে হাওয়া করে কাঁদছে। মা বললেন, হয়েছে, এখন কান্নাকাটি বন্ধ করো। আগে ঘরে যাও, ফ্রেশ হও, মেরে সুস্থ করো, এরপর কান্নাকাটি করার অনেক সময় পাইবা। নীলা চোখ মুছল, মানহাকে বুকে চেপে ধরে নিয়ে ঘরে ঢুকলো। মাগরিবের ওয়াক্ত আছে কি না দেখো তো। আমি ঘরে দেখলাম বক্তা চলে গেছে। না মা, বক্তা নাই। ঠিক আছে, কাজা পড়তে হবে। আচ্ছা শোনো, তুই বেলকুনিতে বস, আমি হাত মুখ ধুয়ে আসছি, তোর সাথে কথা আছে। জি আচ্ছা। সন্ধ্যা 7:30। আমি আর মা বসে আছি বেলকনিতে। নীলা মানহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মা বললেন, এখনো কি নীলার প্রতি রাগ আছে? অন্য একটা ছেলের সাথে নিজের স্ত্রী একসাথে ছিল, এ নিয়ে কত কিছু হলো, আর তুই সব ভুলে গেলি? রাগ পর্যন্ত নেই? মানহার জন্য আমার এখন মনে হচ্ছে আমার অন্তরের জন্য আমাদের দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। এটা আগে বোঝা উচিত ছিল। এখন থেকে কোনো কিছু করার আগে 1000বার ভেবে নিবি। শুধু নিজের কথা ভাববি না, সংসারের সবার কথা ভাববি, তারপর ডিসিশন নিবি। জি আচ্ছা। মা এবার বাসা থেকে উঠে গিয়ে বললেন, তোকে একটা কঠিন কাজ করতে হবে। যদিও এটা করতে তোর কষ্ট হবে, কিন্তু কাজটা তোর করতেই হবে। আমি গিয়ে নীলাকে পাঠাচ্ছি, ওর সাথে কথা বল। আগে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হোক, তারপর কঠিন কাজটার কথাও নিজেই বলবে। মা উঠে যাওয়ার খানিক পর নীলা এসে দাঁড়ালো আমার পাশে। আমি ওকে বসতে বললাম। নীলা বসলে আমার পাশের চেয়ারে। আমার পাশে সে আনমনা হয়ে বসে আছে। আমি ওর একটা হাত ধরে বললাম, সরি নীলা। নীলা আমার হাতটা শক্ত করে ধরে কেঁদে ফেলল। তারপর কান্না ভেজা গলায় সে বলল, আমিও সরি ফাহাদ, আমার উচিত ছিল তোমার কাছে আগেই সবটা ভেঙে বলা, কিন্তু কিভাবে ভেঙে বলবো বলো? তোমার সাথে বিয়ের আরো 2 বছর আগে থেকেই জেনে এসেছি তমাল নেই, খুন হয়েছে কারোর হাতে। এমনকি তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা ছাই, পুড়ে থাকা হাড্ডি। এরপর হঠাৎ এসে সে হাজির, তাও কত কত বছর পর। এমন অবস্থায় কে ঠিক থাকতে পারে বলো? আমি শান্ত গলায় ওকে জিজ্ঞেস করলাম, তমলের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল, এটা বলবে? নীলা বলতে শুরু করলো এবার। তমালে আমাদের বাসায় ভাড়া থাকতো, ওর বাবা ছিল না। মা গার্মেন্টসে কাজ করে ওকে পড়াশোনা করাতো। তমালে তখন সদ্য মাস্টার্স কমপ্লিট হয়েছে, আর ও জবের পড়াশোনা বাদ দিয়ে উঠে পড়ে লেগেছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেটেল হওয়ার জন্য। যদিও তার জন্য এটা খুব কঠিন ছিল, ওদের হাতে পয়সা কড়ি ছিল না, কিন্তু ওর বিশ্বাস ছিল ওখানে যেতে পারবে। আর সে আমায় বলতো ওখানে যেতে পারলেই মা তার কাছে আমায় বিয়ে দিতে আর কোনো মানা করবেন না। এই তমালের সাথে কিভাবে যেন আমার সম্পর্ক হয়ে গিয়েছিল, গভীর সম্পর্ক। তারপর মা একদিন আমাদের ছাদের উপর দেখে ফেললেন। দেখে ফেলার পর মা আমায় খুব শাসালেন, কিন্তু আমি তার বারণ শুনলাম না। এরপর তমালের মাকে বাসা থেকে বের করে দিলেন মা। তমালটা তখন গিয়ে উঠলো আমাদের বাসার পাশের এক বাসায়। আমাদের সম্পর্ক তখনও কিন্তু শেষ হয়ে যায়নি, বরং একজনের প্রতি আরেকজনের টান বেড়েছে। আমরা দুজন বাইরে ঘোরাফেরা করতাম, কলেজ ফাঁকি দিয়ে রিক্সা করে সারা শহর ঘুরে বেড়াতাম তমালের সাথে। একদিন মার চোখে আবার ধরা পড়ি। মা সে রাতে আমায় খুব মারধর করেন, মারতে মারতে বলেন ওকে ভুলে যেতে, কিন্তু আমি দমে যাই না। সাহস করে বলি মরে গেলে ওকে ভুলতে পারবো না। এরপর আবার সাহস করে ওর সাথে দেখা করি, মিশতে থাকি। মা শাসন করলে আমি সরাসরি মাকে বলি আমায় যদি মেরেও ফেলো তবু ওকে ভোলা সম্ভব না। মার রাগ তখন আরো বাড়ে। তিনি কসম কেটে বলেন এই ফকিন্নির বাচ্চাকে শহর ছাড়া না করে তিনি ঘুমাতে যাবেন না, কিন্তু মা ওকে শহর ছাড়া করতে পারেন না। তমালও দমে যাওয়ার পাত্র ছিল না। মা ওদের শহর ছেড়ে চলে যেতে বললে তমাল কঠিন গলায় মাকে ধমকিয়ে দেয়, বলে শহর কি আপনার কেনা নাকি যে আপনি বললেই চলে যেতে হবে? এই কথা মা কিছুতেই সহ্য করতে পারেননি। তিনি এর প্রতিশোধ তুলতে চাইলেন আমার থেকে। সে রাতে তিনি প্রচণ্ড রকম মারলেন আমায়, আর বললেন জীবনের জন্য ওকে ভুলে যেতে। কিন্তু আমি মাকে এক কথাই বললাম এটা সম্ভব না। মা তখন বললেন সম্ভব, আমি করবই করব। সে রাতে গোপনে বাবা আমার সাথে কথা বলেছিলেন। বাবা আমায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন ঠিকভাবে পড়াশোনা করতে, আর তমালকে বলতে সেও যেন ভালো করে চাকরির জন্য পড়াশোনাটা করে। ওর চাকরি হলে বাবা আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এই সপ্তাহখানেক পরে তমাল খুন হয়ে যায়। কে বা কারা তাকে খুন করেছে তা জানা যায়নি। হত্যা করার পর প্রমাণ যেন না থাকে সেই জন্য লাশ একটা পরিত্যক্ত ভবনে একেবারে পুড়িয়ে ফেলা হয়েছিল, যার জন্য তাকে চিনতে পারা যায়নি। এমনকি সেই রাতের পর তার মাকেও আর খুঁজে পাওয়া যায়নি। তমাল খুন হওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই, সারাদিন কান্নাকাটি করি, খাওয়া দাওয়া ছেড়ে দিই। বাবা এতে খুব ভেঙে পড়েন। তমাল খুন হওয়ার ঠিক 3 দিন পর বাবা সুইসাইড করে মারা গেলেন। মা তখন আমায় বললেন শুধুমাত্র তোর জন্য তোর বাবা মারা গেল। তোর বাবা মেনে নিতে পারেনি তোর এই সম্পর্ক। তুই এমন একটা ছেলেকে ভালোবেসেছিস
যে ছিল গুন্ডা গুন্ডা বলেই ওকে এভাবে মেরে ফেলে রেখেছে। এখন কি তুই আমাকেও মারতে চাস? আমি তোর মা, তোর এমন অবস্থা দেখে আমি ভালো থাকবো কিভাবে বল? মার কথা শুনে আমার খারাপ লাগে। আমি ধীরে ধীরে বুকের ভেতর কষ্ট চাপা দিয়ে মাকে বোঝাই আমি ঠিক আছি, আমি ভালো আছি। এরপর 2 বছর কেটে গেলে তোমার সাথে আমার বিয়ে হয়। আমরা অনেক অনেক দিন ধরে সংসার করি, সুখেই দিন কাটাই। মানুষ জীবিত মানুষকে সহজে ভুলতে পারে না, কিন্তু মৃত মানুষকে সহজে ভোলা যায়। আমিও প্রায় ভুলে যাই তমালকে, কিন্তু কদিন আগে হুট করে যখন ও আমাদের বাসায় চলে আসে তখন ভীষণ অবাক হই। আর সব কিছু শুনে কি করব না করব কিছুই বুঝতে পারি না। নিজেকে আমি হারিয়ে ফেলি অতীতে, আর আমি চলে যাই একটা ঘোরের ভেতর। নীলার চোখ ভরে উঠছিল জলে। সে শাড়ির আঁচল দিয়ে আমি ওর হাতটা চেপে ধরে বললাম, একজন মৃত মানুষ শত বছর পর হঠাৎ জীবিত হয়ে তোমার কাছে ফিরে হলো কি করে? নীলা বলল, ও সেদিন মরেনি, কিন্তু মা পরিকল্পনা করেছিলেন ওকে মেরে ফেলবার জন্য। কিছু গুন্ডাও নাকি ভাড়া করে ফেলেছিলেন তিনি। বাবা সবকিছু জেনে ফেলেন এবং মাকে থামানোর জন্য তিনি মার কাছে বলেন তিনি তমালকে খুঁজে বের করে খুন করবেন। এই জন্য গুন্ডা ভাড়া করার কোনো প্রয়োজন নেই। গুন্ডাদের মাধ্যমে এসব করালে রিস্ক থাকে। ধরা পড়লে কার জন্য এই কাজ করেছে তার নাম বলে দেয় পুলিশের কাছে। মা শুনে নাকি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলেন তখন। আর বাবা অপেক্ষা করছিলেন এলাকায় কবে একটা ভয়াবহ ঘটনা ঘটে সেই দিনটির জন্য। আমরা শহরে যে জায়গাটায় থাকি ওখানে কদিন পরপর খুন খারাপি হয়। মানুষের লাশ পাওয়া যায় ঝোপঝাড়ের আড়ালে, পরিত্যক্ত ভবনের ড্রেনে, পচা পুকুরে। আমাদের এখানে সস্তায় খুনি ভাড়া পাওয়া যায়। বাবা আগে থেকেই সবকিছু বলে রেখেছিলেন তমাল আর তার মাকে। যেদিন কোনো খুনের ঘটনা ঘটবে সেদিনে ওদের শহর ছেড়ে চলে যেতে হবে, এবং কোথায় যেতে হবে তাও বাবা ঠিক করে রাখলেন আগে থেকেই। এরপর খুব দ্রুত একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটে গেল। এমনকি খুন হওয়া লাশ পুড়ে যাওয়ার কারণে চেনা যাচ্ছিল না এটা কে। এই সুযোগটাই বাবা কাজে লাগালেন। তমাল আর তার মাকে ইশারা করলেন শহর ছেড়ে চলে যেতে। ওরা দ্রুত কেটে পড়ল। আর বাবা মার কানে ফিসফিস করে বললেন কাজ শেষ, তমাল খতম। এই ঘটনার ঠিক 3 দিন পরেই বাবা মারা যান। বাবা মারা যান গলায় রশি পেঁচিয়ে। বাবা মারা যাওয়ার পর মাকে তেমন শোক করতে দেখিনি, তখন কিছু বুঝিনি। কিন্তু তমাল সবকিছু খুলে বলার পর এখন সন্দেহ হচ্ছে। সন্দেহ নয়, এটা মনে হয় সঠিক ধারণাই। আমার মনে হচ্ছে বাবা সুইসাইড করেননি। আমার মনে হচ্ছে মা পরিকল্পনা করে বাবাকে খুন করেছিলেন। নীলা কাঁদছে, খুব করে কাঁদছেও। ওর কথাগুলো শুনে আমার গা কাটা দিয়ে উঠছে। আমি এবার নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, বাবাকে মা খুন করতে যাবেন কেন? আর বাবা যখন জেনে গিয়েছিলেন মা গন্ডা ভাড়া করেছেন তখন তিনি মাকে কিছু বলেননি কেন? আর তমাল যেহেতু খুন হয়নি, তবেও এত বছর তোমার কাছে আসেনি কেন? এখন হঠাৎ করে এলো কেন? এতদিন কোথায় ছিল লুকিয়ে? নীলা কান্না ভেজা গলায় বলে, তমাল এতদিন মালয়েশিয়ার একটা জেলে বন্দী ছিল। সে মালয়েশিয়া গিয়েছিল ওখানে টাকা ইনকাম করে সে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাবে বলে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। মিথ্যা একটা খুনের মামলায় তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। যখন প্রমাণ হয় সে নির্দোষ তখন ছাড়া পায় এবং ওখানে কিছুদিন কাজ করে কিছু রোজগার করে। তারপর দেশে ফিরে এসে দেখে তার মা আর নাই, মারা গেছে। এরপর সে আমার খোঁজে এলো, কিন্তু বাসায় সেদিন মা ছিল না, তাই মার সাথে ওর দেখা হলো না। সে তখন অন্য কারোর কাছ থেকে জানতে পারলো যে আমার বিয়ে হয়ে গিয়েছে এবং সে এখানকার বাসার ঠিকানা খুঁজে বের করেছে। তারপর সে আমার সাথে দেখা করতে এসেছে, আর আমার কাছে এসে আমায় দেখে সে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। সে বলতে লাগলো কিভাবে আমি সবকিছু ভুলে গেলাম, কিভাবে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারলাম, এবং সত্যি বলতে ওকে দেখে আমিও পাগলের মতো হয়ে গেছিলাম। আমার তখন মনে হয়েছিল আমার পায়ের নিচে কোনো মাটি নাই। নীলা কথাগুলো বলছে আর কাঁদছে। আচ্ছা, আপনি হয়তো বা ভাবছেন এত কিছুর পরও কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারে। হ্যাঁ, পারে। অনেকেরই এমন অতীত থাকে, ভুল বোঝে কিংবা কোনো পরিস্থিতির কবলে পড়ে তার ভালোবাসার মানুষটা দূরে সরেছে, তারপর অন্য কোথাও বিয়ে হয়েছে। ভালোবাসার মানুষ হারানো ছেলেটা কিংবা মেয়েটির তারপর অনেকদিন পর তার ভালোবাসার মানুষ ওদের ভুল বোঝাবুঝি দূর হলে তখন ওরা খুব অসহায় হয়ে পড়ে। এই সময়টা তার একটা ভরসার হাত চায়। সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ, সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো একজন কাছের মানুষের খুব প্রয়োজন হয় তখন। নীলাকে আমি গ্রহণ করতে না পারতাম, কিন্তু আমি খুব ভালো ফল পেতাম না কিছুতে। মানুষের জীবন নষ্ট হতো এবং নীলার জীবনটাও। নীলা আবার বলতে শুরু করলো। সে বলল, তমাল প্রথম খুব পাগলামি করেছে। সে বলেছে আমার ছাড়া কিছুতেই থাকতে পারবে না। ওকে দেখে আমিও ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল আমি দোটানায় পড়ে গেছি। মনে হয়েছিল আমার জীবনটা নষ্ট হতে যাচ্ছে। কিন্তু শেষ দিন তমাল নিজেই আমায় বলল তার এক বন্ধু সুইজারল্যান্ড থাকে, খুব দ্রুত সে ওখানে চলে যাবে। তাছাড়া সে চায় না আমার সুন্দর সংসারটা নষ্ট করতে।
আমিও তাকে বলেছিলাম, তুমি মৃত্যু জানতাম বলেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। আমি যদি জানতাম তুমি বেঁচে আছো, তবে কারোর ক্ষমতা ছিল না অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেওয়ার। দিলা, সব বুঝতে পেরেছে। আমি কি তোমার কাছে মাফ পাবো? আমি ওর একটা হাত মুঠো করে ধরলাম, তারপর বললাম, তুমি ভুল নয় এবং আমিও ভুল নয়, তোমরা ভুল নয়। সবাই পরিস্থিতির শিকার। পরিস্থিতি আমাদের সাথে খেলা খেলেছে, এর জন্য কেউ কারো কাছে মাপ চাওয়ার কিছুই নেই। নীলার সর্দি বসা গলায় বলল, তুমি খুব ভালো। আমি ওর দিকে আধো অন্ধকারে তাকিয়ে বললাম, তুমিও। তারপর আমার কাছে মা এলেন, এসে আরেকটা চেয়ারে বসলেন। তারপর মা নীলাকে বললেন, নীলা, তুমি কি তোমার মাকে খুব ভালোবাসো? তেমন না, কারণ ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি দাদুর সাথে খারাপ আচরণ করতে। বারবার মা তাদের বংশের গৌরবগাথা গাইতেন আর দাদুকে হেনস্থা করতেন, লজ্জা দিতেন। লজ্জা দেবার কারণ দাদু ছিলেন সামান্য দর্জি, কিন্তু ভাগ্যগুণে বাবা পড়াশোনা করে প্রথম শ্রেণীর একটা জব পেয়ে যান। তারপর আমাদের দিন ঘুরে যায় আর মার সাথে বাবার বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের পর মা কখনোই সন্তুষ্ট ছিলেন না। আমাদের সব আত্মীয় স্বজনরাই গরিব ছিল, ফুপুরাও। এর জন্য মা তাদের সহ্য করতে পারতেন না। মার বড়লোকই ধাত ছিল। মার এই ধাতটা আমার খুব অপছন্দের ছিল। মাকে অপছন্দ করো বলেই কি তোমার মনে হয় যে তোমার বাবাকে তোমার মা হত্যা করেছেন? অপছন্দের কারণে না, ঠিক আমার এটা এমনি মনে হয়েছে। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মা ভয়াবহ ধরনের মহিলা। বড়লোকী স্বভাব কিংবা সমাজ তার আভিজাত্য ধরে রাখবার জন্য তিনি তোমার গরিব প্রেমিককেও হত্যা করতে গুন্ডা ভাড়া করেছিলেন। এটাই প্রমাণিত হয় তিনি কতটা ভয়াবহ ধরনের মহিলা। কিন্তু এর জন্য এটা ধারণা করা ঠিক না যে তোমার মা তোমার বাবাকে হত্যা করেছেন। বরং এটা হতে পারে যে তোমার মায়ের সম্পূর্ণ রকম দায়ী তোমার বাবার মৃত্যুর জন্য। মার কথা শুনে নীলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু এর আগে ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, মা, আমরা একটা কাজ করলে এটা সহজে বুঝতে পারবো, জানতে পারবো আসল কাহিনী। আগামীকাল আমি আর নীলার মার সাথে দেখা করতে যাব, আর গিয়ে এক এক করে তমলের বিষয়ে সব বলবো। এমনকি শেষ মুহূর্তে বলবো, আপনি বাবার খুনি, এটা আমরা জানি। তখন সত্যিটা বেরিয়ে আসবে। ওনার উত্তর শুনে অনুমান করা যাবে সত্যিটা। আর উনি যদি সত্যি সত্যি বাবার খুনি হন, তবে তাকে শাস্তি পেতে হবে। আদালতে তার নাম নীলা নিজে বাদী হয়ে মামলা করবে। আচ্ছা, তাই হোক। নীলাও এ কথায় সম্মতি দিল। পরদিন সকালবেলা আমরা চলে গেলাম মার কাছে। মা আমাদের দেখে কেমন ভয় পেতে শুরু করলেন। কথা বলতে গিয়ে তলা পাকিয়ে ফেলেন। অন্য কোনো সময় তার নীলের সাথে কত গল্প, মানহাকে কোলে করে ওর সাথে মজার মজার কথা বলতেন। কিন্তু এবার তিনি আমাদের সাথে যান। নীলা সন্ধ্যা বলে হঠাৎ মাকে বললেন, মা, তোমার সাথে আমার কথা আছে। কিসের কথা? কোন কারণে কি তুই আমায় সন্দেহ করেছিস? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই আমার প্রতি ক্রোধ। মারে আচরণ আরো পরিষ্কার হয়ে গেল যে তিনি অনেক কিছু লুকোতে চাইছেন। হয়তো তিনি ভাবছেন এসব আচরণ করলে তাকে আমরা নির্দোষ মনে করব, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে এসব আচরণে তার জন্য কাল হয়ে যাচ্ছে। তিনি নিজে ফেসে যাচ্ছেন জালের ভেতর। নীলা মার কথা শুনে হেসে ফেলল। হেসে বলল, কোথায় সন্দেহ করেছি তোমায়? আমি তোমায় শুধু বলেছি তোমার সাথে কথা আছে, এতটুকুই তো। ফাহাদ ওই দিন আমাদের বাসায় এসেছিল মানহাকে নিয়ে। তুই নাকি বাসা থেকে রাগ করে কোথায় চলে গিয়েছিলি? সে এসে বলল ওই ছোট লোকের বাচ্চা তমাল তোর কাছে ফিরে এসেছে। আমি তখন বললাম তমাল তো খুন হয়েছিল, এতে ফাহাদ আমায় সন্দেহ করেছে। মা কথাগুলো বলে কাঁপছেন থরথর করে। নীলা বলল, রাখো তো তোমার তমাল ফমালের কথা। তমাল মরে গেছে সেই কবে। মৃত মানুষ আবার জীবিত হয় কি করে? ফাহাদ তোমার সাথে মজা করেছে। আসলে তমালের বিষয়ে সে সব জেনে গেছে, কিন্তু এছাড়াও আরেকটা বিষয় সে জেনেছে। কি বিষয় জেনেছে? তুমি তমালকে গুন্ডা দিয়ে খুন করিয়েছো। মার জবান যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল, আর তার কপাল ঘামতে লাগলো খুব করে। তিনি আঁচল দিয়ে বারবার তার কপালে ঘাম মুছছেন। ঘাম মুছতে মুছতে তিনি বললেন, তোর জামাই একটা বদের হাড্ডি, সব কিছু নিয়ে মজা করে। এটা নিয়ে মজা করেছে তাই না? কিন্তু ওকে বলে দিস আমি এসব নোংরা মজা মাস্তি পছন্দ করি না। মজা নয়, এটা আমিও জানি। তুমি যে সকল গুন্ডাদের ভাড়া করেছিলে তারা আমার কাছে বলেছে। মা তখন উদ্ভট আচরণ করতে শুরু করলেন। নীলার গালে তিনি রাগে একটা চর বসিয়ে দিয়ে বললেন, তুই পাগল হয়ে গেছিস তাই আবল তাবল বকছিস। নিজের জন্মদাদী মাকে তুই দোষারোপ করছিস। একটা ছোট লোকের বাচ্চার খুনের জন্য আমাকে দোষ দিচ্ছিস। শুধু একটা খুন নয়, তুমি দুটো খুন করেছো। মানে? তমাল এবং বাবাকে।
মার রাগ তখন দেখে কে তিনি হামলা এসে পড়ছেন নীলার ওপর। নীলার গলা চেপে ধরে বললেন, তো সাহস বেড়েছে, যা তা বলছিস, তোকে আমি শেষ করে ফেলবো। আমি অন্য ঘরে ছিলাম, এখান থেকে সব শোনা যাচ্ছিল। এবার নীলা ঝুঁকির মুখে। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে দৌড়ে এলাম আর মার কাছ থেকে নীলাকে ছাড়িয়ে নিয়ে বললাম, মা, আপনি তো নীচ, ছি, নিজের অপরাধ ঢাকতে এবার নিজের মেয়েকেও শেষ করে দিতে চাচ্ছেন। মা এবার কাঁদতে শুরু করলো, নীলাও কাঁদতে শুরু করলো। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি থানায় যাব, সবকিছু বলে দেবো পুলিশের কাছে। মা তখন নীলার একটা হাত খপ করে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি শুধু তমালকে খুন করার জন্যই গুন্ডা ভাড়া করেছিলাম, কিন্তু গুন্ডাদের না করে দিয়ে তোর বাবা নিজেই ওকে খুন করেছিল। ওই ঘটনার পর তোর বাবা আবার আমায় ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তোকে না শুনেই আমাদের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে, এমনকি সে আমায় মেরেছেও। এই জন্য তুমি বাবাকে মেরে ফেলেছিলে, যেন আর তোমাকে ডিভোর্সি হতে না হয়? এটা সত্যি যে আমি তোর জীবন থেকে তমালকে সরিয়ে দিতে গুন্ডা ভাড়া করেছিলাম, কিন্তু তোর বাবা কিভাবে যেন ওটা জেনে ফেললো। আর তখন তোর বাবা আমায় বলল সে নিজেই তমালকে খুন করবে। তারপর একদিন বাসায় এসে বলল তমালকে সে খুন করেছে, কিন্তু এরপর থেকে তোর বাবা আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। কেন এমন করে আমি কিছুই জানি না। তাছাড়া তোর বাবাকে আমি কেন মারবো? নিজের স্বামীকে কে কি মেরে ফেলতে পারে? নীলার চিকন বুদ্ধি দেখে আমি অবাক হই। সে হুট করে তখন মাকে বলে, আসল কথা হলো, বাবা যে তমালকে খুন করেনি তা তুমি জেনে গিয়েছিলে। বাবা শহর থেকে তমালকে পালিয়ে যেতে হেল্প করেছিল। তাছাড়া বাবা তোমায় এমন ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য ডিভোর্স দিতে চেয়েছিল। তুমি তখন নিজের সম্মান বাঁচাতে বাবাকে খুন করো। তোর কানে কেউ বিষ দিয়েছে। তুমি বাবার খুনি। আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। প্রমাণ হাজির করলেই বুঝতে পারবে সবকিছু। এটা মিথ্যা কথা। প্রমাণ কি করে থাকবে? রুমের দরজা তখন বন্ধ ছিল, আমি আর ও ছাড়া ঘরে আর কেউ ছিল না। কথাটা বলতে শুরু করে মা হঠাৎ থেমে যান, আর কিছু বলতে পারেন না। নীলা আর বুঝে ফেলে আমরা মা এসবের মূল। তমলকে তিনি খুব করতে চেয়েছিলেন, গৌরব রক্ষা করতে, আর বাবাকে খুন করলে নিজের সম্মান রক্ষার্থে। মায়ের পায়ের নিচে বেহিস্ত কথাটা সত্য, কিন্তু সবসময় নয়। নীলার মাও এই পর্যায়ে পড়েন। নীলা তাই তার মাকে মাই মানেনি। একজন ভয়ঙ্কর খুনির জন্য তার মায়া হয়নি। সে তার মায়ের বিরুদ্ধে মামলা করেছিল আদালতে। মামলায় নীলা জিতেছে। খুব সহজেই প্রমাণিত হয়েছে তমলকে তার মা খুন করতে চেয়ে ব্যর্থ হয়েছেন, আর তার স্বামীকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন। এই জন্য আদালত তার মাকে শাস্তি দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হলে নীলা আর আমি একটা নফল রোজা রাখবো। এতে মিসকিনদের দাওয়াত করে খাওয়াবো আর বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।